আচ্ছা, রবি কোথায় উচ্চস্থ হয় কে বলবেন? আহ, ম্যাম আমি বলি। হ্যাঁ, 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 রবি হচ্ছে মেষে উচ্চস্থ। হ্যাঁ। আচ্ছা, তনুশ্রীর সাউন্ডটা খুবই কম আসছে, এটা তনুশ্রীর কিনা জানি না, আর দেখি বাদ বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তনুশ্রী মুখার্জি, আজকে ফার্স্ট জয়েন করলাম আপনাদের ক্লাস। আচ্ছা, 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 বেশ। তাহলে আমাদের নতুন বন্ধু তনুশ্রী, ওকে স্বাগতম। ও প্রথম আমাদের ক্লাস জয়েন করেছে। বাকিদের সঙ্গে ধীরে ধীরে পরিচয় হয়ে যাবে। তো যা হোক, ও যখন প্রথম দিনে উচ্চস্থ নিচস্থ নিয়ে বলতে পারছে, তার মানে ওর একটা জ্যোতিষ সম্পর্কে সাধারণ জ্ঞান রয়েছে। তো আমরা তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম দিনে এসে খুব ভালো থ্যাংক পারফরমেন্স ইউ। করলো। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক এরপরে ইউ ম্যাম। তাহলে আমরা আমাদের পুরনো যারা ছিলেন তাদের থেকে এবার আস্তে আস্তে জানবো। দীপিকা, বলো দেখি, চন্দ্র কোথায় উচ্চস্থ হয় মনে আছে? দীপিকা, কি আছো ক্লাসে? হ্যাঁ ম্যাডাম আছি। চন্দ্র কোথায় উচ্চস্থ হয় মনে আছে? বিশ্ব রাশিতে ম্যাডাম। বেশ। আচ্ছা, তাহলে রবি গেল, চন্দ্র গেল। মঙ্গল কোথায় উচ্চস্থ হয় কে বলবেন? বলবো ম্যাডাম। তনুশ্রী একবার বলেছেন, এবার দেখি ওকে ওকে। ম্যাম মকর মকর রাশিতে। মকরে বলুন মকর মকর। রাশিতে আচ্ছা, একজন মকরে একজন করে বলুন, একজন করে বলে দিলে সুবিধা হবে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। মকর রাশিতে বেশ। আহ, আচ্ছা, এই যে আমরা না উচ্চস্থ এবং নিচস্থ এটা হয় জেনেছি, কিন্তু কেন হয় সেটা আমরা জানিনি। আমরা আগেও বলেছিলাম যে এটা আমরা পরে জানবো। তো যতক্ষণে আমরা ভাব না কমপ্লিট করছি ততক্ষণ পর্যন্ত আমরা এর পুরোপুরি ব্যাখ্যা জানলেও বুঝতে পারবো না বলে আমরা অপেক্ষা করছি। ভাবটা কমপ্লিট হয়ে গেলে পরে আমরা উচ্চস্থ এবং নিচস্থ কেন এই ঘরগুলোতে হয় তার সঠিক ব্যাখ্যাটা জানবো। তো মঙ্গল হয়ে গেল, এরপরে বৃহস্পতি। আহ বৃহস্পতি কে কোথায় উচ্চস্থ হয় কে বলবেন? কর্কটে ম্যাম। দুর্গাশঙ্কর বাবু, হ্যাঁ, কর্কটে। হ্যাঁ, আচ্ছা, বেশ। এরপরে যারা বলা হয়েছে তারা বাদ দিয়ে বাকিদের মধ্যে কেউ বলুক যে কন্যা কোথায় উচ্চস্থ হয়। ম্যাম বুধ। কন্যায় ম্যাম বুধ উচ্চস্থ হয়। আচ্ছা, বাকিরা সব কোথায় চলে গেল? মৌমিতা, বাকি ওরা পায়েল, এরা সব উত্তর দিচ্ছে না, এরা কোথায়? এরা তো খুব ভালো কথা বলে। অহনাদি মনে হয় আজ ক্লাসে নেই। আচ্ছা, তাহলে আহ বৃহস্পতি বুধ হয়ে গেল, এবার শুক্র। শুক্রকে কে? ম্যাম আমি একটু বাইরে মীন আছি, আমি রাশিতে পরে শুক্র গিয়ে আমি ঠিক মতো ম্যাম জয়েন করছি। মীন রাশিতে আমি ম্যাম। আছি মীন ক্লাসে, রাশিতে। কিন্তু আর একটু বাইরে আছি। আচ্ছা, শুক্র আচ্ছা। মীন রাশিতে। হুম, হুম। শুক্র মীন রাশিতে। মীন রাশিতে। ভালো। আচ্ছা, তাহলে শনি কোথায় উচ্চস্থ হয়? তুলা রাশিতে মকরে। তুলা তুলা রাশিতে। রাশি, তুলা হ্যাঁ, রাশিতে। হ্যাঁ, তুলা। বেশ। আর রাহু কেতু? রাহু ম্যাম, বলবো কি বৃষ মিথুনে। ম্যাম? রাশিতে। না, বৃষ কিংবা রাহু মিথুন। মিথুনে। আর মিথুন কেতু না, রাহু হচ্ছে মিথুনে। বৃশ্চিক ধনু নালে কিংবা রাহু মিথুনে। ধনু কিংবা ধনু রাশি। বৃশ্চিকে। কেতু ধনুতে। আচ্ছা, রাহু মিথুনে, কেতু ধনুতে। একজন একজন করে বলুন। এটা মতান্তর আছে তো ম্যাম। মতান্তর আছে, হ্যাঁ। তো বৃষ এবং আহ মিথুন। বৃশ্চিক মিথুন। আমরা ধরবো, হ্যাঁ। কারণ কি? আচ্ছা কারণটা আচ্ছা। হচ্ছে যেহেতু আমরা এর আগে যখন রাহুর কারকত্ব পড়েছিলাম, তখন আমরা হুম। বলেছিলাম যে পঞ্চ ইন্দ্রিয়ের কারক হচ্ছে রাহু। তো চোখ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এটা বৃষ রাশির মধ্যেই পড়ে, মিথুনে নয়। তো সেহেতু আমরা বৃষ রাশিটা ধরেই এগোবো। মতান্তরে কন্যাও আছে, এই মিথুনও আছে। আহ, সেটা থাকলো, কিন্তু আমরা আমাদের বিষয়টা ধরেই এগোবো। আচ্ছা, ওকে। ম্যাডাম এটা কি বৃষই লিখে রাখবো কি? বৃষ এবং মিথুন মতান্তরে লিখুন, মিথুন। যেহেতু আর অনেকগুলো কেতু মত কোনটা হবে আছে। ম্যাডাম? হ্যাঁ, ম্যাডাম কেতু কোনটা হবে? বৃশ্চিক মতান্তরে ধনু। ঠিক আছে। মতান্তরে কথাটা লিখে রাখবেন। হুম, ঠিক ঠিক। হুম। আচ্ছা, তাহলে অনিল বাবু এবার হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বলছি যে একটু যাদের তাহলে মাইক্রোফোনটা অন আছে একটু অফ এইটা করুন। ওঘরে পেন ড্রাইভ, এটা ওঘরে। হ্যাঁ, যখন যে বলবেন তখন শুধু তার মাইকটা অন করবেন, বাকি সময়টা অফ করলে, না হলে ইকো প্রবলেমটা হয়, কথাগুলো ভালো শোনা যায় না। আচ্ছা, তাহলে অনিল বাবু এবার বলুন, এবার একটু নিচস্থ দিয়ে শুরু করে দিই আমরা। আহ একটু ঘুরে আসি। শনির নিচস্থানটা বলুন। মেষ রাশি। হ্যাঁ। আচ্ছা, বাকি আহ, শুক্রের নিচস্থানটা কোথায়? অন্য কেউ বলুন, কোন তপসিও বলতে পারেন। কন্যা রাশি। ম্যাম কন্যা। আচ্ছা, তুলিকা বলুন,
সেটা হচ্ছে রবির নিচস্থান কোথায়? তুলা রাশি। তুলিকাকে বলতে বলেছিলাম। ও, আচ্ছা, আহ উম বাকি বলুন, বৃহস্পতির নিচস্থান কোথায়? কে বলবেন? তারা বলেছেন, তারা বাদে নতুন কেউ বলুন। আমি বলছি মকরে। মকরে আমি কি জিজ্ঞেস করলাম? বৃহস্পতি। বৃহস্পতির নিচস্থান বলুন। মকর। আচ্ছা, বেশ। আচ্ছা, আগের দিন কারোর কারোর একটু সমস্যা হয়েছিল রাহু দৃষ্টিটা বুঝতে। তারা কি ক্লাসে আছেন? হ্যাঁ ম্যাম আছি। আচ্ছা, সঙ্গীতা, আছি সঙ্গীতা। ম্যাম। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা আজকে একটু প্রথমে পুরনো এই রাহু দৃষ্টিটা নিয়ে একটু আলোচনা করে নেব। তারপর আজকে আমাদের নতুন পড়াতে আমরা এগোবো। তো আমরা জেনেছিলাম যে রাহু যে ঘরে বসে সেই ঘর সাপেক্ষে সে হচ্ছে ক্লকওয়াইজ চলে, অর্থাৎ কিনা অন্য অন্য রাহু কেতু বাদে বাকি যে গ্রহগুলো তারা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যায়। আর রাহু কেতু তারা হচ্ছে ঘড়ির অভিমুখে যায়। অর্থাৎ ধরে নিলাম যে এই যে ঘরটা দেখা যাচ্ছে, হুম। ধরে নিলাম এই ঘরটাতে বাস করছে হচ্ছে রাহু, সেখানে সে এখানে বসে আছে। হুম। তাহলে এই সাপেক্ষে আমরা একদম জ্যোতিষটাকে সাধারণভাবে আমাদের নিজেদের জীবনের মতন করে ভাবতে থাকবো। এখানে যদি কেউ বসে এবং সে যদি এদিকে যাত্রা শুরু করে, তাহলে তার চোখটা নিশ্চয়ই সামনের দিকে থাকবে। দৃষ্টি অর্থে আমরা যদি খুব সাধারণ ব্যাখ্যা করি, তাহলে তার দেখবার ক্ষমতা বা তার কোথায় তার নজরটা যাচ্ছে। তো প্রথমে যখন সে এইখানে বসছে এবং সে যাচ্ছে হচ্ছে এই অভিমুখে, তাহলে তার দৃষ্টিটা কোথায় যাবে? এই দিকটায় যাবে। এইটুকু কি ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তাহলে আমরা জানি সাধারণত যে রাহুর দৃষ্টিটা বৃহস্পতির মতন করেই দেখা হয়, সেটা হচ্ছে 5, 7 এবং 9। তাহলে এই ঘরটায় যদি রাহু বসে, তাহলে এখান থেকে 5 নম্বর ঘর গুনবো। 1, 2, 3, 4, 5, অর্থাৎ কিনা ধনু রাশিতে গিয়ে তার পঞ্চম দৃষ্টিটা পড়ছে। আর এখান থেকে যদি ধরি 7 নম্বর, আমরা জানি প্রত্যেকটা গ্রহেরই একদম সাধারণ যে দৃষ্টিটা সেটা হচ্ছে 7 নম্বর, সেটা প্রত্যেকটা গ্রহেরই থাকে। তাহলে এখান থেকে 5 নম্বর দৃষ্টি পড়লো ধনুতে, 6 এবং 7, হুম, 7 নম্বর দৃষ্টিটা পড়লো তুলার ঘরে। তুলা। হুম? হুম, আর হচ্ছে জানবো আমরা স্পেশাল আর একটা তার যে দৃষ্টি আছে সেটা হচ্ছে 9 নম্বর দৃষ্টি। হুম, সেটা গিয়ে পড়বে কোথায়? সিংহ। এই যে সিংহ। এই যে সিংহের ঘরে। তো এইখানে যদি সে বসে, তাহলে এখান থেকে তার 5, 7 এবং 9 এই 3টে ঘরে দৃষ্টি যাচ্ছে। এইটুকু কি ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ ম্যাম, বলছি আমি একটা অন্য কোশ্চেন করেছিলাম আপনাকে রাহু নিয়েই। ম্যাডাম। যে হুম, আপনি খুব খারাপ গুণগুলো বলেছিলেন রাহুর। শুনতে পাচ্ছেন ম্যাম? আবার বলুন। হ্যাঁ, বলছি আপনি যে রাহুর খারাপ গুণগুলো বলেছিলেন হুম, সেইগুলো রাহু যদি ভালোভাবে থাকে, ধরুন কারো মিথুনে আছে বা বৃষতে আছে, হুম। তাহলে সেই খারাপ গুণগুলোর প্রভাব কি পড়বে না এবার ভালো ওই জায়গায় থাকলে আচ্ছা, অতটা প্রভাব পড়বে না? আচ্ছা, শুনুন, এক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই বিচারগুলো, এগুলো আমরা একদম প্রাথমিক পর্যায়ে যাচ্ছি। তো যখনই এই হ্যাঁ। ধরনের বিচার বিশ্লেষণ আমাদের করতে হবে, তখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লগ্ন। লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা ঘর পাল্টে যায়। মানে এই যেমন ধরছেন আপনি মিথুন, মিথুনে যখন আমরা হুম লগ্ন জানবো, তো মিথুন যেমন এই মেষের লগ্নের সাপেক্ষে 3 নম্বর ঘর, আমরা এখনো পৌঁছইনি এই পর্যন্ত পড়ায়। হ্যাঁ, এই 3 নম্বর হুম হুম। ঘরটা ভালো না মন্দ সেটা আমাদেরকে জানতে হবে। সেই ভালো মন্দের হিসাব পরে গিয়ে কিন্তু রাহু তার ভালো দিচ্ছে না মন্দ দিচ্ছে সেটা বলবো। তবে প্রাথমিক যে সূত্র, সেই সূত্রে যেহেতু আমরা জেনেছি যে মিথুনের ঘর, সেখানে তার একটা উচ্চস্থ ধরা হচ্ছে, তাহলে সে সাধারণভাবে ভালো ফল দেবে। 3 নম্বর 6 নম্বর ঘরে রাহু ভালো ফল দেয়, কিন্তু সেটা লগ্ন সাপেক্ষে বিচার্য। হুম। এবার আচ্ছা। এটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ম্যাডাম তাহলে আরেকটা ম্যাম কোশ্চেন। আমি ওটা বুঝতে পারিনি। ম্যাম বলছিলাম যে ম্যাম অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ এর আপনি একটা দৃষ্টি না গতি বলেছিলেন, ওটা একটু বোঝাবেন? আবার বলুন, আমি আপনার প্রশ্নটা বুঝিনি। ম্যাম আমি একটা বলছিলাম, হুম, হুম। বলছিলাম যে আপনি যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা বা অ্যান্টি ক্লকওয়াইজ দৃষ্টি, ওই যে দৃষ্টি আর ঘোরাটা আচ্ছা, কোন আচ্ছা, দিকে আমি একটু, ঘোরে? হ্যাঁ, একটু বুঝাই বুঝাই। আমরা জানি রাহু আর কেতু, হুম, এই দুটো ধরুন, এই যে এইটা তো 1 নম্বর ঘর, মেষের ঘর, এটুকু আমরা সবাই জানি। এ হুম, হয়ে যাবে, চাপড়া হয়ে যাবে। এই মেষের ঘর থেকে এই মেষের ঘরটা আমরা সবাই জানি যে এই প্রথম ঘরটা হচ্ছে মেষের।
তাহলে এখানে যদি রাহু কেতু বাদে অন্য যে কোনো গ্রহ, ধরুন এখানে বৃহস্পতি বসেছে, এই 1 নম্বর ঘরটাই বৃহস্পতি বসেছে, তো রাহু কেতু বাদে সবাই হচ্ছে এইভাবে ঘুরবে। মানে আমরা সাধারণত ঘড়ি দেখতে গেলে কি দেখি, এখানে ঘড়ি থাকলে সে 1টা 2টো 3টে এইভাবে বাজে, তো তার মানে ঘড়ির অভিমুখ হচ্ছে এই দিকটা। কিন্তু একমাত্র রাহু কেতু তারা হচ্ছে এই ঘড়ির অভিমুখে যাতায়াত করে, মানে এইভাবে যায়, উল্টো দিক দিয়ে যায়। রবি এই মানে উল্টো দিক বলতে ঘড়ি যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে রাহু আর কেতু যায়, এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর রাহু কেতু বাদ দিয়ে বাকি যে গ্রহরা আছে তারা যায় হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এখানে থাকলে তার তার প্রথম দৃষ্টি হচ্ছে এটা, দ্বিতীয় দৃষ্টি এটা, তৃতীয় দৃষ্টি এটা, চতুর্থ দৃষ্টি এটা, পঞ্চম দৃষ্টি এটা, এইভাবে যাবে। এটুকু কি বোঝা গেল? ম্যাম রাহু কেতু মানে রাহু, অন্যান্য আচ্ছা, গ্রহরা রাহুর আমরা কি কি দৃষ্টি জেনেছিলাম? রাহুর দৃষ্টি হচ্ছে 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, আর এছাড়াও 2 এবং 12ও ধরা হয়। তাহলে আমরা 5 এবং 7 আর 9টাকে বোঝার চেষ্টা করি যে এই ঘরটা। ম্যাডাম হ্যাঁ, বলছি, আপনি বলেছিলেন যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দু তরফ থেকেই যদি আমরা গুনি গোনা কিন্তু হয় ঘরগুলো একই সেম ফল আসবে, পাওয়া একই যাবে। ফল আসবে। হ্যাঁ, সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, এইটুকু বুঝিয়ে নি, আগে একটাকে এইটুকু বুঝিয়ে নি। একটা ধরে নাও যে এই ঘরটাতে রাহু হ্যাঁ বসবে। ম্যাম। হুম তাহলে রাহু যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে এইভাবে ঘুরবে, তো এইটুকু তো বুঝলাম যে সে এইভাবে ঘুরবে। হ্যাঁ। হুম হুম তাহলে হুম এইভাবে যদি সে ঘোরে, তাহলে এখান থেকে তার 5 নম্বর দৃষ্টি, মানে 5 নম্বর ঘর অব্দি গুনতে হবে। এটা 1 নম্বর ঘর আমরা আগে বলেছিলাম যে আমরা অন্য অন্য ক্ষেত্রে যেমন গোনার ক্ষেত্রে প্রথম ঘরটা বাদ দিয়ে পরে গিয়ে এটাকে 1 ধরি, সেরকম নয়, এই ক্ষেত্রে এটাকেই 1 ধরতে হবে। তাহলে 1 2 3 4 5, এই ঘরে বসে থাকলে রাহুর 5 নম্বর দৃষ্টি পড়বে এই ঘরটা, অর্থাৎ কিনা ধনুর ঘরে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাডাম। এটা যদি এখন বৃহস্পতি বসতো ওর দৃষ্টি কোন দিকে হতো? দৃষ্টি, হ্যাঁ, একবার এখানে যদি বৃহস্পতি বসতো, তাহলে বৃহস্পতিরও দৃষ্টি হচ্ছে 5 7 9, সেই ক্ষেত্রে আমরা গুনতাম 1 2 3 4 5, এই হচ্ছে সিংহের ঘর। তাহলে তার বৃহস্পতি ঘুরতো এইভাবে আর রাহু ঘুরছে এইভাবে। হুম এবার হুম, রাহুর ক্ষেত্রে হুম, মজা হচ্ছে, রাহুকে যেখানেই বসাও, ধরো এখানেই যদি রাহু বসে, তার যেমন 5 নম্বর দৃষ্টিটা এই ঘরটায় পড়লো, 7 নম্বর দৃষ্টিটা এই ঘরটায় পড়লো, এবং 9 নম্বর দৃষ্টিটা এই ঘরে পড়েছে। তাহলে কোন কোন রাশিটা দেখলাম? প্রথম হচ্ছে ধনু রাশিতে দৃষ্টি পড়েছে, হুম, দ্বিতীয় হচ্ছে তুলা। তুলা রাশিতে পড়েছে, এবং তৃতীয় হুম, হচ্ছে সিংহ রাশিতে। এবার এই হুম, দিক দিয়ে যদি আমি ঘুরি, মানে দেখি, সে ঘুরবে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু আমরা যদি সুবিধার্থে গুনিও, তাহলে এখান থেকে 1 2 3 4 5, 5 নম্বর দৃষ্টি কোথায় গিয়ে পড়লো? সেই সিংহের ঘরে। হুম 6 7 কোথায় গিয়ে পড়লো? তুলার ঘরে। 8 9 কোথায় গিয়ে পড়লো? ধনুর ঘরে। অর্থাৎ যে রাশিগুলোর প্রতি তার দৃষ্টি যাবে, এদিক দিয়ে গুনলেও সেই রাশিতেই যাবে, এদিক দিয়ে গুনলেও সেই রাশিতেই যাবে, কিন্তু পঞ্চম আর সপ্তম আর নবমের হিসাবটা আলাদা হবে। কিন্তু একই ঘর কিন্তু রাহু দ্বারা অ্যাফেক্টেড হবে। এইটুকু কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম, বুঝেছি। মানে দৃষ্টি সাপেক্ষে গ্রহদের উপর প্রভাব বিভিন্ন পড়ে বলছেন। একদম একদম। তাহলে রাহু আর বাকি গ্রহদের যে দৃষ্টির কথাটা আমরা বলেছিলাম, সেই দৃষ্টিটাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কোন গ্রহ কোথায় কোথায় দৃষ্টি দেয়, বা তাদের কত নম্বর দৃষ্টি। প্রত্যেকটা গ্রহের 7 নম্বর দৃষ্টিটা কিন্তু ফিক্সড, প্রত্যেকটা গ্রহেই 7 নম্বর দৃষ্টি দেবে। এছাড়াও যে গ্রহগুলোকে স্পেশাল দৃষ্টি দেওয়া হয়েছে তার লিস্ট আমি তোমাদেরকে সকলকে দিয়ে দিয়েছি, সেটা কিন্তু মনে রাখতে হবে যে শনি কোন কোন দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি কোন কোন দৃষ্টি দিচ্ছে। এবার তার যে আমরা হিসাবটা করব, গণনাটা করব, সেটা কিভাবে, যে না সে যেই ঘরে বসছে, এখানে আমি সুবিধার্থে মেষকে দেখালাম, যদি এখানে মেষ না হয়ে সে এই ঘরটাতে রাহু বসতো, তাহলে এখান থেকে 1 ধরে কিন্তু 1 2 3 4 5 এইভাবে গুনতে হবে। যদি এই ঘরটাতে বৃহস্পতি বসতো, তাহলে এখান থেকে শুরু করে 1 2 3 4 5 এইভাবে ধরতে হবে। বোঝা গেল? হুম ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত গ্রহের দৃষ্টি, গ্রহের বিভিন্ন বৈশিষ্ট্য এবং গ্রহের কারকত্বটা আমরা কিন্তু কমপ্লিট করেছি। এবার আজকে আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে আহ বিশেষ কিছু শব্দ, যারা একদম নতুন জ্যোতিষে তারা প্রথম এর আগে কিছু শুনেছেন এই শব্দগুলো, কিন্তু সেই শব্দগুলোর সঠিক ব্যাখ্যাগুলো জানা যায়নি। এবং এই শব্দগুলোর সঙ্গে যদি আমরা সঠিকভাবে পরিচয় প্রাপ্ত না হই, তাহলে আমাদের কিন্তু চার্ট বিশ্লেষণ করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এবং ঠিক এই যেমন দৃষ্টিটা আমরা বুঝতে না পেরে আমাদের মাথায় গোলযোগ হচ্ছে যে কিভাবে, সেই সমস্যাগুলোকে আমাকে ফেস করতে হবে। আজকে আমরা জানবো, আগের দিন আমরা উচ্চস্থ এবং নিচস্থটা জেনেছি,
এবার আজ আমরা জানবো যে প্রত্যেকটা গ্রহের একটা করে নাশস্থান আছে। নাশ স্থান, নাশ কথার অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হওয়া বা যেখানে তার ক্ষমতাটা কমে যায়। তাহলে সেই নাশপ্রাপ্ত জায়গাগুলো আমরা আজকে একটু জেনে নেব। তো এখানে আপনারা আজকে খাতা কলমটা বার করুন, যে যার মতন করে দিয়ে লিখুন। প্রথমে সূর্য লিখে নিন। আমরা জানি সূর্যের ঘর কোনটা, কে বলবে? সিংহ। আচ্ছা, সূর্যের নিজস্ব ঘর হচ্ছে সিংহ। এই ঘর থেকে শুরু করে কুম্ভের ঘর, এই কুম্ভের ঘরে গিয়ে সিংহের নাশ হয়, মানে সূর্যের নাশ হয়। তাহলে সূর্যের নাশস্থান হচ্ছে কুম্ভ রাশি। এখন প্রথমেই আমরা বারবার করে বলছি, আমরা যেহেতু এখন বেসিক ক্লাসটা জানছি, যখন আমরা লগ্ন জানবো, যখন আমরা ভাব জানবো, যখন আমরা হিসেবের আরো গভীরে পৌঁছাবো, তখন কিন্তু এই হিসেবগুলো আরো ডিটেল হবে, আরো অন্যরকম হবে। কিন্তু তার জন্য আমাদের প্রথমে কিন্তু এই বেসিকটা জেনে রাখা এবং মনে রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এটা এই যে আজকে বললাম যে সিংহর নাশস্থান গিয়ে কুম্ভ হচ্ছে, এই হিসাবটা তখন গিয়ে কিন্তু আবার অন্যরকম ভাবে গোলাবে। সেটা পরের কথা, কিন্তু আমরা বেসিকটা জেনে নেব। সেটা হচ্ছে জানলাম যে সূর্যের নাশস্থান কুম্ভ। এরপরে চন্দ্র, চন্দ্রের ঘরটা কোথায়? চন্দ্রের ঘরটা কর্কট। হচ্ছে কর্কট। কর্কটের নাশস্থান লিখবো আমরা এই ঘরটা উল্টো মকর। দিকে, মকর। আচ্ছা, মানে নিজের ঘর থেকে সপ্তম আর না, কি। হ্যাঁ, এই শুধু সপ্তম হবে এমন ব্যাপার নয়, আমরা শত্রুগৃহ আচ্ছা মিত্রগৃহ পড়েছি, সেই শত্রুগৃহ আচ্ছা মিত্রগৃহ সাপেক্ষেও কিন্তু এইটা হবে। মানে এখন যেমন সপ্তমে মিললো, এরপরে মিলবে না আবার আর কি। আচ্ছা। সপ্তম স্থান তো বটেই, যে কোনো, এটাই হচ্ছে ব্যাপার একটা। যেমন আমরা আগের দিন জেনেছিলাম যে উল্টো দিকের 7 নম্বর ঘরে গিয়ে সে নিচস্থ হয়ে যায়। 7 নম্বর ঘরে গিয়ে ক্ষমতার হ্রাসপ্রাপ্ত হয়, সেটা আমাদের ব্যক্তি জীবনেও দেখবো যে সাধারণ জীবনের সাথে যদি আমাদের জীবনটাকে গোলাই, যে একজন পুরুষ বা একজন নারী, ঠিক তার উল্টো দিকে আমরা সপ্তমকে জেনেছিলাম যে আমাদের উল্টো দিকের মানুষটা বা আমাদের জীবনের স্পাউস। তো একজন পুরুষ তার নারীর কাছে ক্ষমতা হীন হয়, বা একজন নারী তার পুরুষের কাছে ক্ষমতাহীন হয়, সেই রকম ভাবেই সপ্তম হাউসে গিয়েও তার ক্ষমতার কিন্তু হ্রাস পায়। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে হিসেবটা পুরোপুরি ওই রকম ভাবে যাবে না, শত্রু মিত্রটাকেও আমাদের দেখতে হবে। তাহলে এরপরে মঙ্গল লিখুন। ম্যাডাম কর্কটটা কি বললেন? মকর। মকর। এবার মঙ্গলের নিজস্ব স্থান হচ্ছে মেষ, তার নাশস্থান লিখবেন। ম্যাম দুটো না, মেষ আর বৃশ্চিক না? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা করে বলছি, অবশ্যই দুটো। কি লিখবো নাশস্থানটা? বৃষ এবং তুলা। কি কি ম্যাডাম, আরেকবার বলুন। বৃষ এবং তুলা, মানে এই ঘর সাপেক্ষে এই ঘর, এবং এই ঘর সাপেক্ষে এই ঘর। ম্যাম মঙ্গলের কি বললেন? নাশস্থান। মঙ্গলের মঙ্গলের এই ঘরটা আর এই ঘরটা তো নিজের জায়গা, মনে আছে তো যে মেষ এবং হ্যাঁ 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 বৃশ্চিক। হ্যাঁ তাহলে তার হ্যাঁ সপ্তম হ্যাঁ। ঘর সাপেক্ষে তুলা, এবং এর ঘর সপ্তম ঘর সাপেক্ষে এই ঘরটা অর্থাৎ বৃষ। আচ্ছা। আচ্ছা, মঙ্গলের পরে বুধ লিখবো। বুধের দুটো স্থান, একটা হচ্ছে মিথুন আর একটা হচ্ছে কন্যা। ঠিক তার সপ্তম রাশিগুলো লিখুন, নিজেরা চেষ্টা করুন।
বুধের নিজের দুটো জায়গা মিথুন এবং কন্যার উল্টো ঘরগুলো লিখে বলুন কি কি হবে। ধনু আর মীন ম্যাম। হ্যাঁ, ধনু আর মীন। ধনু আর মীন। আচ্ছা, এরপরে বৃহস্পতির দুটো নিজস্ব জায়গা, একটা হচ্ছে মীন, একটা হচ্ছে ধনু, তার উল্টো ঘরগুলো লিখুন। গুনে গুনে লিখুন, অসুবিধা হলেও 7 নম্বর ঘর গুনুন, গুনে গুনে লিখুন, বলুন। ম্যাম মিথুন আর কন্যা। কন্যা এবং মিথুন। আচ্ছা, এরপরে বৃহস্পতির পরে শুক্রটাও লিখে ফেলুন। শুক্রের ঠিক ওই একই রকম ভাবে, শুক্রের যেহেতু এই একটা ঘর আর এই একটা ঘর, তার ঠিক উল্টো 7 নম্বর ঘরগুলো লিখে ফেলুন। বৃশ্চিক এবং মেষ। একদম। শুক্রর পরে শনিতে চলে যাব আমরা। শনির দুটো ঘর, একটা হচ্ছে মকর, একটা হচ্ছে কুম্ভ, অর্থাৎ কিনা এই ঘরটা এবং এই ঘরটা। তাহলে এই দুটো ঘর সাপেক্ষে 7 নম্বর ঘর লিখে ফেলুন। কর্কট আর সিংহ। কর্কট আর সিংহ। কর্কট এবং সিংহ। বেশ। আর রাহু কেতুতে চলে যাব। রাহু কেতুর আমরা একটু আগেই যেটা জানলাম যে রাহুকে দুটো মতে ধরা হয়েছে, তো আমরা বৃষ ধরে চলবো। তাহলে রাহুর ক্ষেত্রে যদি রাহুর এটা ধরা হয় যে বৃষ, তাহলে তার উল্টো 7 নম্বর ঘর, এবং বৃশ্চিক ধরলে পরে তার উল্টো 7 নম্বর ঘর, অর্থাৎ রাহুর ক্ষেত্রে বৃশ্চিক এবং কেতুর ক্ষেত্রে বৃষ। ঠিক আছে। এই ক্ষেত্রে আর একটা প্রচলিত মত আছে রাহু এবং কেতু সম্পর্কে, সেটা হচ্ছে রাহুর সক্ষেত্র ধরা হয় কন্যাকে, আর কেতুর সক্ষেত্র ধরা হয় মীনকে। এটাও কিন্তু মতান্তরে লিখে রাখুন। ম্যাডাম এখানে কি লিখবো, মানে বৃষই লিখবো? হ্যাঁ, এটা তো অবশ্যই বৃষ লিখবেন। কেতুর স্বক্ষেত্র। প্রচলিত একটা মত আছে যে একটা হচ্ছে, আমরা তো বৃষটা পেলাম, এছাড়াও মানে রাহু সক্ষেত্র লিখবেন হচ্ছে কন্যা, কন্যা। আর কেতুর সক্ষেত্র হচ্ছে মীন। মীন। আচ্ছা, এরপর আমরা জানবো হচ্ছে গ্রহের অবস্থা। গ্রহ একটা চার্টে বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয়, সেই অবস্থাগুলোকে বলা হয়, কখনো বলা হয় স্বক্ষেত্রী, কখনো বলা হয় শত্রুক্ষেত্রী, কখনো বলা হয় দুর্বল, কখনো বলা হয় সবল, কখনো বলা হয় পীড়িত। তো এই যে এতগুলো রূপ, কোন গ্রহ কখন সবল হয়, কখন দুর্বল হয়, কখন পীড়িত হয়, এগুলোকে আজকে আমরা জেনে নেব। তো একদম সাধারণ প্রশ্নের উত্তর আপনারাই নিয়ে দিন যে সক্ষেত্র গ্রহ কখন হবে, কোন গ্রহ সক্ষেত্রী কখন হয়, বলুন। নিজের ঘরে যখন থাকলে নাকি? নিজের ঘরে থাকে তখন। তাহলে ঘর গিয়ে বসে। একদম নিজের ঘরগুলো সক্ষেত্রী। তাহলে প্রত্যেকটা ঘরের সক্ষেত্র আমরা তো জেনে গেছি, সবাই জানি। তাহলে সেই গ্রহগুলো, প্রত্যেকটা গ্রহ যখন তার নিজের ঘরে বসে তখন তাকে সক্ষেত্রী বলা হয়, এবং এই সক্ষেত্রী গ্রহ কিন্তু সবসময় ভালো ফল দিয়ে থাকে। আর এরপরে আমরা জানবো সক্ষেত্রীর পরে হচ্ছে মিত্রক্ষেত্রী। আমরা প্রত্যেকটা গ্রহের সাপেক্ষে মিত্র শত্রুগুলো পড়েছি। তাহলে যখন কোনো গ্রহ তার মিত্রের ঘরে গিয়ে বসছে তখন তাকে বলা হয় মিত্রক্ষেত্রী। সেই মিত্রক্ষেত্রী গ্রহ কিন্তু ভালো ফল দিয়ে থাকে। আচ্ছা, একজন আমাকে বলুন তো, এ বাদে বলবে, পায়েল বাদে বলবে, যে চন্দ্রের সাপেক্ষে শত্রু গ্রহ কারা কারা। এইটা হচ্ছে চন্দ্রের ঘর, চন্দ্র সাপেক্ষে শত্রুর ঘর কোনটা কোনটা, কারা কারা শত্রু, একজন একটা দুটো বললেই হবে। মঙ্গল শনি চন্দ্র সাপেক্ষে বৃশ্চিক। মঙ্গল কি শত্রু? আমি দুটো গ্রুপ পড়িয়েছিলাম, একটা হচ্ছে ম্যাম চন্দ্রের সাপেক্ষে কেউ শত্রু নয়, কিন্তু অনেকে চন্দ্রকে শত্রু বলে মনে করেছে। ম্যাডাম বুধ শুক্র শনি। বুধ শুক্র শনি। বুধের শত্রু চন্দ্র। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলেছিলাম মূলত শনি, তাই তো? শনির সঙ্গে চন্দ্রের একটা ভালো রকম শত্রুতার জায়গা। তাহলে এই যে এই চন্দ্র, এটা ওর নিজস্ব ঘর, তাহলে এই চন্দ্র গিয়ে যদি শনির ঘরেতে গিয়ে বসে পড়ে এখানে, তাহলে
সে গিয়ে তার শত্রুর ঘরে গিয়ে বসলো। তাহলে শত্রুর ঘরে, এইখানে বলেছি যে আমরা সবসময় আমাদের নিজেদের জীবনের সঙ্গে রিলেট করব। আমরা যখন একা, আমাদের সঙ্গে কেউ নেই, আমরা একা এমন একটা বাড়িতে গেছি, জানার পরে গিয়ে দেখলাম যে এটা আমার শত্রুর বাড়ি বা যে আমার সঙ্গে শত্রুতা করে তার বাড়ি, তখন কি আমরা কমফোর্টেবল ফিল করব? আমরা কি ইজি থাকবো? নিশ্চয়ই না। সেই রকম ভাবে গ্রহ যখনই গিয়ে তার শত্রুর ক্ষেত্রে বা শত্রুর ঘরে গিয়ে বসছে, সেই যে গ্রহটি সেও কিন্তু আনইজি হয়ে যাচ্ছে বা তার যথার্থ ফল সে কিন্তু দিতে পারছে না। এই ক্ষেত্রে এই গ্রহটি কিন্তু সাধারণভাবে দুর্বল আমরা ধরবো। তাহলে যখন কোনো গ্রহ তার নিজের ঘর সাপেক্ষে শত্রুর ঘরে গিয়ে অবস্থান করছে, তখন সেই গ্রহটি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে আমরা সবল বলতে যখন বুঝবো যে একটা গ্রহ যখন তার নিজের ঘরে অর্থাৎ স্বক্ষেত্রে কিংবা কোনো মিত্র গ্রহের ঘরে কিংবা উচ্চস্থ ঘরে, এই তিনটে অপশন আমরা পেলাম যে একটা গ্রহ তার স্বক্ষেত্রে কিংবা মিত্র ক্ষেত্রে কিংবা উচ্চস্থ ঘরে যদি অবস্থান করে, তখন তাকে আমরা বলবো গ্রহটি বলবান বা সবল। এটুকু বোঝা গেছে তো? হ্যাঁ। হুম। আর যখন কোনো গ্রহ তার ঘরের সাপেক্ষে মিত্র ক্ষেত্র, শত্রু ক্ষেত্র বা নাশস্থান, আজকে আমরা যেটা শিখলাম নাশস্থান, বা নিচস্থ, নিচের যে জায়গাটা নিচু হয়ে যাওয়া নিচস্থ জায়গাটা, এই তিনটে জায়গায় যদি একটা গ্রহ অবস্থান করে, তখন তাকে আমরা বলবো দুর্বল গ্রহ। বোঝা গেল? ম্যাডাম এটা কি লিখবো না? এটা কি লিখতে হবে? মনে রাখার ক্ষমতা থাকলে লিখতে হবে না, যদি কাল পরশু ভুলে যেতে হয় তাহলে লিখতে হবে। ঠিক আছে। লিখে রাখা দরকার, কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের মাঝে মাঝে গুলিয়ে যাবে। এটা খুব সোজা। ম্যাডাম আর একবার বলবেন? হ্যাঁ, কোনটা বলবো? দুর্বল ম্যাডাম দুর্বল দুর্বল যখন কোনো গ্রহ তার শত্রুর ঘরে কিংবা নাশস্থানে কিংবা নিচ স্থানে অবস্থান করছে, তখন সেই গ্রহটি দুর্বল। এইগুলো যেগুলো আমরা যে পড়ছি, আমরা এখনো পর্যন্ত যেটুকু জেনেছি, আমরা বেশ খানিকটা কিন্তু জেনে গেছি অলরেডি, তাই তো? তো এগুলো আমরা কিন্তু বাড়িতে শুধু লিখে রাখলাম এবং নোটগুলো পড়ে রাখলাম, এটা আমাদের কাজ নয়। আমরা এরকম একটা একটা করে চার্ট আঁকবো, সেই চার্টের মধ্যে এই যে আমাদের 9টা গ্রহের নাম পেয়েছি, সেই 9টা গ্রহকে এক একটা ঘরে বসাবো, কখনো মেষের ঘরে, কখনো বৃষের ঘরে, কখনো মিথুনের ঘরে, বসিয়ে বসিয়ে সেই ঘর সাপেক্ষে আমরা খুঁজে বার করার চেষ্টা করবো বাড়িতে। এটা কিন্তু আমাদের কাজ। শুধুমাত্র ম্যাম, একটা প্রশ্ন আছে, বলছি চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, তাহলে মঙ্গল তো চন্দ্রের বন্ধু, তাহলে সেখানে তো দুর্বল হলো না? আবার মানে হ্যাঁ চন্দ্র ম্যাডাম। চন্দ্র বৃশ্চিক চন্দ্র রাশিতে। চন্দ্র বৃষ্টিকে তো নিচস্থ গো, এটা তো সে বরাবরই দুর্বল, এখানে তো হ্যাঁ, নিচস্থ। মঙ্গল, তাহলে এখানে কি করে, মানে দুর্বল তো হচ্ছে চন্দ্র সেখানে। হ্যাঁ, চন্দ্র তো ওখানে দুর্বল তো, মানে বন্ধুর ঘরে থাকলে কেন দুর্বল, সেটা তোমার প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম। হ্যাঁ, এই নিচস্থ আর উচ্চস্থ নিয়ে আমরা এর পরের দিন যেদিন ক্লাসটা করব, ভাবটা আগে কমপ্লিট হোক, সেদিন গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র আচ্ছা। বন্ধুর ঘরে, ধরো তোমার একটা বন্ধুর ঘরে তুমি বেড়াতে গেছো, হুম, কিন্তু তুমি নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসো, যেমন আমাদের শিল্পা ভালোবাসে, ওর এতটুকু ডাস্ট সহ্য হয় না বা নোংরা সহ্য হয় না, এরকম ম্যানিয়া অনেকের থাকে। বা তোমার একটা বন্ধুর বাড়িতে তোমাকে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে প্রচন্ড ঝুলকালি নোংরা, এবং তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে হাঁচি দিতে শুরু করেছো, তুমি কি ভালো থাকবে? বন্ধুর ঘর, তুমি কি কমফোর্টেবল হবে? না ম্যাডাম। না। তো যেহেতু বৃশ্চিক, চন্দ্র সে হচ্ছে স্পষ্ট জলের, মানে পরিষ্কার জলের কারক। আমরা জেনেছি যে চন্দ্র হচ্ছে পরিষ্কার জলের কারক, জল, যে জলটা পান করাও যায়। আর বৃশ্চিকের যে জল, এই বৃশ্চিক জলতত্ত্ব আমরা পড়েছি, বৃশ্চিকের জল হচ্ছে নর্দমার জল, নোংরা জল, আবর্জনার জল। তো যে পরিষ্কার একটা চন্দ্র, সে সেখানে গিয়ে ভালো থাকতে পারবে? বন্ধুর ঘর হলেও পারবে না। এই কারণে না। সেখানে গিয়ে সে দুর্বল। সে তার যে পরিচিত যে মহল, তার যেখানে গিয়ে ফলদানের ক্ষমতা, সেই রকম মহল সে কিন্তু প্রাপ্ত হচ্ছে না। ফলে বন্ধুর ঘর হলেও সে সেখানে একদমই স্বস্তিতে নেই, তার একদম ভালো লাগছে না, এবং সে সেখানে দুর্বল হলো। তো বলো। এরপরে আমরা জানবো পীড়িত। এই দুর্বল একটা আলাদা জিনিস, পীড়িত একটা আলাদা জিনিস। এই শব্দগুলো নিশ্চয়ই আপনারা আগে শুনেছেন সকলে,
তাই তো? আমরা এই শব্দগুলো মোটামুটি সবসময় শুনে থাকি। পীড়িত কখন হবে? যখন কোনো গ্রহ দুর্বল হয়েছে, মানে এই যে চন্দ্র, সে গিয়ে শনির ঘরেতে বসলো, সে দুর্বল হলো, কিন্তু সাথে গিয়ে তার শত্রু রাশি অর্থাৎ কিনা এই শনিও বসে গেল। একে তো শত্রুর ঘর, সঙ্গে আবার শত্রু বসে আছে, তাহলে তার অবস্থাটা কিরকম হবে? মানে একদম মার খেয়ে যাওয়া অবস্থা। তার তো মনের মধ্যে প্যালপিটেশন থাকবে যে এই ঝগড়া হয় কি এই মারপিট হয়, এই যে পরিস্থিতি, প্রচুর দুর্বল। এই হুম। পরিস্থিতিতে তখন কিন্তু সেই গ্রহটাও থাকবে। এবং যদি আমরা দেখি যে এই ঘরটা, সে শনির ঘরটায় গিয়ে চন্দ্র বসেছে, সেখানে তার কোনো শত্রু গ্রহ নেই, কিন্তু এই ঘরটায় শনি বসে আছে। আমরা জানি শনির 3 নম্বর দৃষ্টি হয়, জানি তো? তাহলে হুম এখান থেকে 1, 2, 3 নম্বর দৃষ্টি সে দেখছে। মানে আমরা একটা কোথাও বসেছি অনুষ্ঠান বাড়িতে, আর ঠিক উল্টো দিকে দেখছি আমার শত্রুটা বসে আমার দিকে আর চোখে তাকাচ্ছে, কিরকম ফিল হবে? অস্বস্তি ফিল হবে। ঠিক সেই গল্পটা, যে শত্রুর বাড়িতে আমি গেছি, আমার সঙ্গে ডিরেক্টলি কথা বলছে না, কিন্তু সে আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যে আমি ভিতরে ভিতরে ফিল করছি যে এই বুঝি বিপদটা এলো। ঠিক সেই রকম ভাবে যদি কোনো গ্রহ তার শত্রু গ্রহে গিয়ে বসে এবং শত্রু মানে গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তখনও সেই গ্রহ কিন্তু পীড়িত। অর্থাৎ শত্রুর সঙ্গে বসতে হবে, এই একটা অপশন, আর না হলে শত্রুর দৃষ্টি থাকবে। এটুকু লিখে ফেলো। ম্যাডাম কি লিখবো একবার বলবেন? যখন কোনো গ্রহ শত্রু গৃহে বা শত্রু গ্রহের সঙ্গে অবস্থিত হচ্ছে বা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, প্রথম তাকে দুর্বল হতেই হবে। দুর্বল হতে গেলে তাকে কি করতে হবে? তার শত্রুর ঘরে গিয়ে বসতে হবে। এই দুর্বল গ্রহ গিয়ে যখন কোনো দুর্বল গ্রহের সঙ্গে গিয়ে বসছে, সংযোগ হচ্ছে, অথবা কোনো গ্রহের দ্বারা, দুষ্টু গ্রহের দ্বারা সে দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। আমরা এইখান থেকে আমাদের ক্যালকুলেশন শুরু হবে, যে প্রত্যেকের চার্ট মেলাবে। নিজেদের চার্ট নিজেদের জানা আছে তো, সেই চার্টটা খুলবেন। আজকে এটাই আপনাদের কাজ, বা আজকে বা কালকে, যে আপনার যে গ্রহ, সেই লগ্ন সাপেক্ষে, আপনারা প্রত্যেকে লগ্ন জানেন, লগ্ন সাপেক্ষে আপনার কোন কোন যেগুলো শত্রু গ্রহ আছে সেগুলোকে আলাদা করে বের করবেন, এবং কোন কোন মিত্র গ্রহ আছে সেগুলোকেও আলাদা করে বার করবেন। তারপরে দেখবেন যে আপনার চার্টে আপনার কোন কোন গ্রহগুলো পীড়িত, কোন কোন গ্রহগুলো দুর্বল, এবং কোন কোনগুলো সবল। এটা আপনাদের আজকে আমি এখনো পর্যন্ত কোনো বাড়ির কাজ দেইনি, এটা থাকলো। এটা কিন্তু আমরা সামনের দিন আলোচনা করব, দেখাবেন আমাদেরকে যে কি কিভাবে করেছেন আপনারা। হুম। এই পীড়িত গেল। এরপর আমরা জানবো হচ্ছে অনুগৃহীত। অনুগৃহীত কাকে বলে? যখন কোনো গ্রহ নৈসর্গিক শুভ গ্রহের সঙ্গে অবস্থিত হবে, অর্থাৎ যোগ সৃষ্টি করবে, কিংবা সেই শুভ গ্রহের থেকে শুভ গ্রহের দ্বারা দৃষ্ট হবে, তখন তাকে বলবো সেই গ্রহ দ্বারা অনুগৃহীত। ম্যাম আবার একটু বলবেন এটা? হ্যাঁ, একটা কোনো গ্রহ, ধরো এই এই ঘরটাতে গিয়ে বসে আছে মঙ্গল, হুম, সেই মঙ্গল দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, এই ঘরে বসে আছে বৃহস্পতি, সে বৃহস্পতি তার 7 নম্বর দৃষ্টি দিচ্ছে, অথবা এই মঙ্গলের সঙ্গেই বৃহস্পতি বসে আছে। অর্থাৎ কোনো গ্রহকে যখন কোনো নৈসর্গিক শুভ গ্রহ দৃষ্টি দেবে বা একসঙ্গে সংযোগ স্থাপন করবে বা বসবে, তখন তাকে অনুগৃহীত বলবো। ওই শুভ গ্রহটির অনুগ্রহ প্রাপ্ত, অনুগ্রহ হচ্ছে কৃপা, আমরা জানি অনুগ্রহের কথার অর্থ কৃপা বা দয়া দাক্ষিণ্য। তাহলে ওই নির্দিষ্ট গ্রহটি ওই শুভ গ্রহের দ্বারা দাক্ষিণ্য বা দয়া পাবে, অর্থাৎ কিনা শুভ ফল পাবে। এইটুকু ক্লিয়ার? ঠিকঠাক হ্যাঁ আছে? ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। বেশ, এবার এরপর আমরা আজকে জানবো হচ্ছে প্রত্যেকটা গ্রহের আনন্দ ক্ষেত্র বা মূল ত্রিকোণ স্থান। এটা হেডিং করে ফেলুন, আনন্দ ক্ষেত্র বা মূল ত্রিকোণ স্থান। আর এখানে একটুখানি আমার সামনের দিন যাতে আমি ভাবটা কমপ্লিট হলে, এটা আমরা আলোচনা করবো, একটু লিখে রাখো খাতায়, আমাকেও মনে করে দেবে। ভাবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কোনো গ্রহ উচ্চস্থ এবং নিচস্থ কেন, এবং এই যে আমি আজকে পড়াবো সেটা হচ্ছে মূল ত্রিকোণ,
প্রত্যেকটা গ্রহের দুটো করে রাশি থাকা সত্ত্বেও প্রত্যেকটা গ্রহ একটা একটা রাশিতে, নির্দিষ্ট একটা রাশিতেই মূল ত্রিকোণ পেয়েছে বা তার আনন্দ ক্ষেত্র হয়েছে। সেটা কেন হয়েছে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভাগ কমপ্লিট হয়ে যাওয়ার পরে। এবার আমরা জানি যে মেষের দুটো ঘর, সরি, মঙ্গলের দুটো ঘর মেষ এবং বৃশ্চিক। বৃশ্চিক কিন্তু মঙ্গলের মূল ত্রিকোণ বা আনন্দ ক্ষেত্র হচ্ছে মেষ, যেখানে মঙ্গল ভালো ফল দিয়ে থাকে। ম্যাডাম এটা লিখবো কি, মানে যেটা পুরো সেন্টেন্সটা লিখবো? মূল ত্রিকোণ স্থান বা আনন্দ ক্ষেত্র, এটা পুরোটাই লিখতে হবে। মূল ত্রিকোণ স্থান বা আনন্দ ক্ষেত্র, মেষের মূল ত্রিকোণ স্থান বা আনন্দ ক্ষেত্র, এই সরি মঙ্গলের। হচ্ছে আচ্ছা, রবির ক্ষেত্রে রবির একটাই ঘর সিংহ, এইটাই হচ্ছে তার মূল ত্রিকোণ স্থান। এই ঘরটাতে কেতুরও মূল ত্রিকোণ স্থান। ম্যাডাম মঙ্গলের মূল ত্রিকোণ স্থান আনন্দ ক্ষেত্র মেষ লিখবো? হ্যাঁ, মেষ রাশি। মেষ মেষ রাশিতে মেষ রাশি। মঙ্গলের আনন্দ ক্ষেত্র, ওইখানে সে খুব ভালো ফল দিতে পারে। ম্যাম কেতুরে সিংহ। কেতু ও সিংহ, কেতু এবং সূর্য দুজনেরই হচ্ছে, সূর্য সিংহ হচ্ছে মূল ত্রিকোণ স্থান। মঙ্গল হলো, রবি হলো, এবার চন্দ্র। চন্দ্রের বৃষ, বৃষ হচ্ছে মূল ত্রিকোণ স্থান। বুধ, বুধের আমরা দুটো ঘর জানি, মিথুন আর কন্যা, কিন্তু বুধের হচ্ছে আনন্দ ক্ষেত্র কন্যা। আর সূর্যেরটা ম্যাডাম এটা সিংহ তো? সিংহ, ওর একটাই ঘর, ওটাই ওর আনন্দ ক্ষেত্র। ঠিক ঠিক। আর চন্দ্রেরটা কন্যা হবে, বৃষটা হবে না? চন্দ্র বৃষ, আমি বলছি মিথুন এবং কন্যা হচ্ছে বুধের ঘর, তার মধ্যে বুধের আনন্দ ক্ষেত্র হচ্ছে কন্যা, চন্দ্রের বৃষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আচ্ছা, আছে। এবার লিখি হচ্ছে আহ শুক্র, শুক্রের দুটো ঘর তুলা এবং বৃষ, ওর মূল ত্রিকোণ স্থান হচ্ছে তুলা। হচ্ছে আচ্ছা, এবার লিখবো শনির দুটো স্থান মকর কুম্ভ, কিন্তু কুম্ভ হচ্ছে শনির আনন্দ ক্ষেত্র বা মূল ত্রিকোণ স্থান। ম্যাম বৃহস্পতি। বৃহস্পতি বলিনি না? না। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে ধনু এবং মীন, এর মধ্যে ধনু হচ্ছে বৃহস্পতির আনন্দ ক্ষেত্র। ম্যাম রাহুটা বলেননি। বলবো, একটা একটা করে বলি। আর রাহুর হচ্ছে কুম্ভ। ম্যাডাম ম্যাম বৃহস্পতিটা কি বললেন? ধনু, ধনু। আর শনির কুম্ভ। শনির কুম্ভ, রাহুরও কুম্ভ। অর্থাৎ এই আনন্দ স্থান বা মূল ত্রিকোণ ক্ষেত্র মানে হচ্ছে এই সব ঘরগুলোতে এই সব রাশিরা গ্রহরা তাদের পূর্ণ মাত্রায় ফল দিতে সক্ষম বা তারা সেখানে আনন্দ অনুভূতি করে। ম্যাম একটা প্রশ্ন ছিল আমার, হুম সেটা হচ্ছে রবির ঘরে মানে সিংহের ঘরে কেতু আনন্দ ক্ষেত্র বললেন, তাহলে কেন বলা হয় যে কুজবত কেতু, মানে শনিবার রাহু আর কুজবত কেতু কেন, মানে তাদের মঙ্গলের সঙ্গে কেতু? স্বভাবের জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে কি মঙ্গলের ঘরে কেতু ভালো ফল দেবে না দেবে না? মঙ্গলের ঘরে কেতু, মঙ্গলের ঘরে কেতু ভালো ফল দিতেও পারে নাও পারে। মঙ্গলের সঙ্গে থাকলে মানে মঙ্গলের ক্ষেত্রে রাহু যতটা খারাপ ফল দেয়, সেই ক্ষেত্রে হুম। কেতু কম খারাপ ফল দেয়।
মানে বৃশ্চিকে কেতু যেমন ভালো, মানে বৃষ্টি অন্যান্য ক্ষেত্রে যেমন মানে ভালো, যেমন অকাল্টে, হ্যাঁ অকাল্টের সেই জন্য তো ক্ষেত্রে মেষে বৃশ্চিকে কিন্তু ততটা হ্যাঁ। ভালো ফল দেবে না। আচ্ছা আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। এই পর্যন্ত হয়েছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এরপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দগ্ধ গ্রহ বা কম্বাস্ট। যখন কোনো গ্রহ রবির সঙ্গে ডিগ্রিগতভাবে খুব ক্লোজ হয়ে যায়, সর্বোচ্চ 10 ডিগ্রি, আর সর্বনিম্ন ধরবো আমরা 3 থেকে 5 ডিগ্রির মধ্যে, যখন কোনো গ্রহ থাকে 100%, তখন কম্বাস্ট মানে দগ্ধতার ফল দেয়। অর্থাৎ দগ্ধ কথার অর্থ হচ্ছে আহ পুড়ে যাওয়া বা ঝলসে যাওয়া। তো একটা জিনিস বুঝতে হবে, যখন কোনো একটা বড় আলো থাকে, সেই বড় আলোর সামনে যদি কোনো ছোট আলো থাকে, সেই আলোটা থাকছে, কিন্তু তথাপি তার ওই বড় আলোর যে রশ্মি বা বড় আলোর যে তেজ, সেই তেজের জন্য কিন্তু সেই ছোট যে আলোটা, সে কিন্তু দৃশ্যমান হচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে সে অনুপস্থিত হয়ে যাচ্ছে, তার উপস্থিতিটা আছে, কিন্তু বড় গ্রহের মানে বড় আলোর সাপেক্ষে সে ম্রিয়মাণ। সেই রকম ভাবে যখন রবি এবং রবির খুব কাছে, ডিগ্রিগতভাবে খুব কাছে যখন কোনো গ্রহ চলে আসে, তখন তার ফলদানের ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়। ফলদান থেকে বিরত হয় এমন নয়, কিন্তু ফলদানে হ্রাসপ্রাপ্তি হয়। তো সেই ক্ষেত্রে ওই প্ল্যানেটটিকে, অর্থাৎ রবির সঙ্গে যে প্ল্যানেট থাকছে, যে গ্রহটি থাকছে, তাকে বলা হয় দগ্ধ প্ল্যানেট বা কম্বাস্ট প্ল্যানেট। এটা মূলত 10 ডিগ্রি পর্যন্ত ধরা যায়, কিন্তু 3 থেকে 5 ডিগ্রিটা হচ্ছে বেশি ফল দেয় কম্বাসেশনের। বোঝাতে পারলাম? ম্যাম আর বলেন, হ্যাঁ, আরেকবার একটু যদি বলেন, মানে লিখতে পারলাম না। আচ্ছা আচ্ছা, আমি ধীরে বলি। যখন কোনো গ্রহ ডিগ্রিগতভাবে সূর্যের খুব কাছে চলে আসে, তখন ওই গ্রহটি, এই ডিগ্রিটা লিখে রাখতে পারেন, 3 থেকে 5, সর্বোচ্চ 10 ডিগ্রি। যদিও প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা ডিগ্রি আছে, সেটা আমাদের এক্ষুনি শেখার বিষয় নয়, মোটামুটি ভাবে বোঝার জন্য বলছি। 3 থেকে 5 এবং সর্বোচ্চ হচ্ছে 10 ডিগ্রি পর্যন্ত এই দগ্ধতাকে ধরা হয়। অর্থাৎ কোনো গ্রহ যখন রবির খুব কাছে চলে আসে, তখন ওই নির্দিষ্ট গ্রহটি দগ্ধ হয় এবং তার ক্ষমতা দানের মানে সে যে কাজ দেবে, সেই কাজ দেওয়ার ক্ষমতাটা হ্রাসপ্রাপ্ত হয়। আপনি নিজের ভাষায় লিখে নিতে পারেন যদি বুঝে বুঝে থাকেন। হুম। ম্যাম বুধ কি রবি, বুধ বুধ একমাত্র তো বুধ, কোনোদিন কম্বাস্ট একমাত্র হয় না। বুধ, হ্যাঁ একমাত্র বুধ কম্বাস্ট হয় না। কিন্তু হুম যখন হুম বুধ বক্রী হয়, তখন আবার হুম। কিছু ফল দান করে, মানে কম্বাস্টের ফল দান করে। তবে বুধ বক্রী হলে আচ্ছা কিন্তু আচ্ছা। বুধের ফলটা ধরা হয় না। বুধকে একমাত্র গ্রহ যে হচ্ছে কিনা হ্যাঁ দগ্ধ হয় না। হুম। ম্যাডাম এই ক্ষেত্রে যদি রবি বুধ একসঙ্গে বসে সেটাও কি ধরা হবে? মানে একসঙ্গে, সেটাও একসঙ্গে বসার কথাই বলা হচ্ছে। যখনই খুব এখনো তো তোমরা ডিগ্রি পড়োনি, অতদূর আমরা যাইনি। তো যখন আমরা ডিগ্রিগত, যে আমরা কি জানি একটা রাশি 30 ডিগ্রি, তাই তো? হ্যাঁ তাহলে হ্যাঁ যদি দুটো গ্রহ খুব কাছাকাছি চলে আসে, তাহলে স্বাভাবিক দুটো গ্রহ একই রাশিতে অবস্থান করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আবার অনেক সময় অবস্থান করেও না। যদি একটা গ্রহ দেখা যাচ্ছে যে 28 ডিগ্রিতে আছে, আর একটা গ্রহ হুম, কি পরের রাশিতে চলে গেছে, কিন্তু সে 1 ডিগ্রিতে হুম, আছে, তাহলেও তো তারা মাঝামাঝি হলো। ডিগ্রিগত কাছে চলে এসছে। হুম। হুম কিন্তু হুম, হুম, সেটাও হতে পারে, অথবা একই ঘরে দুজন আছে। তো মূলত এইরকম শনি, রবি এবং বুধ প্রায়শই একই ঘরে থাকে বা পাশের ঘরে থাকে। তো একই হুম, ঘরে থাকুক বা পাশের ঘরে থাকুক, তাহলে বুধের ক্ষেত্রে ধরা হয় না, কারণ বুধ কোন রকম দগ্ধের ফল দেয় না। বাকি যে হুম, প্ল্যানেট গুলো, তারা কিন্তু দগ্ধের ফল দেয়, অর্থাৎ তাদের যে ক্ষমতাটা সেটা হ্রাসপ্রাপ্ত হয়। হুম, হুম, ঠিক আছে। হলো? আচ্ছা, এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বক্রী গ্রহ। বক্রী গ্রহ নিয়ে একটা কিন্তু ভুল কনসেপ্ট সবার মাথাতেই থাকে। আমি গ্রুপে এই বক্রীর একটা ছোট্ট ভিডিও পাঠিয়ে দেবো সকলের বোঝার জন্য, একটা জিওগ্রাফিক্যাল একটা ইয়ে।
তো ওটা আমাকে একটু মনে করিয়ে দিতে হবে, যে ওইটা আমি পাঠাবো ক্লাস শেষের পরে, আমাকে একটু মনে করিয়ে দিতে হবে। তো বক্রী গ্রহ কি? সেটা হচ্ছে, বক্রী কথার অর্থ কি সাধারণ ভাষায়, যে সে হচ্ছে বেঁকা বা উল্টো। কিন্তু হুম, তো কি হয়, যখন পৃথিবীর সাপেক্ষে, আমরা আগের দিন কক্ষপথ দিয়ে প্রত্যেকটা গ্রহের ব্যাপারটা বুঝেছি, নিশ্চয়ই মনে আছে যে কিভাবে প্রত্যেকটা গ্রহ ঘুরছে, আমরা ছোটবেলাতে জিওগ্রাফিতেও পড়েছি। তো যখন পৃথিবী সাপেক্ষে কোনো গ্রহ, বিশেষ করে যখন দূরবর্তী কোনো প্ল্যানেটের ক্ষেত্রে এগুলো খুব ভালো বোঝা যায়, পৃথিবীর সাপেক্ষে তার গতিটা যখন স্লো হয়ে যায়, তখন দেখে মনে হয় যে ওই গ্রহটি পিছিয়ে পড়েছে। আদপে কিন্তু পিছিয়ে পড়ে না, কিন্তু দেখে মনে হয় পিছিয়ে পড়েছে। এই পিছিয়ে পড়া গ্রহটিকে বলা হয় বক্রী গ্রহ। এটা বোঝাতে পেরেছি? পৃথিবী সাপেক্ষে প্রত্যেকটা গ্রহের তো তার নিজস্ব কক্ষপথে একটা নির্দিষ্ট গতিতে সে ঘোরে, কিন্তু যখন পৃথিবী সাপেক্ষে কোনো গ্রহ গতিতে পিছিয়ে পড়ে, তখন সেই গ্রহটাকে বলা হয় বক্রী গ্রহ। দেখে মনে হয় পিছিয়ে পড়েছে, কিন্তু আদপে কিন্তু সে পেছোয় না। এইখানে প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা করে দিন আছে, কোন গ্রহ কতদিন করে বক্রী হয় সেগুলো একটু লিখে নাও। সেটা হচ্ছে বুধ থাকে হচ্ছে 18 থেকে 20 দিন বক্রী। ম্যাম একটু লিখে নিই আগেরটা, তারপর। আচ্ছা, হ্যাঁ ম্যাম, বলছি আমি হ্যালো ম্যাম ম্যাম। বলছি যে বকরি বা আচ্ছা, প্রশ্ন, আজকে তনুশ্রী নতুন ক্লাসে জয়েন করেছে, ও ক্লাসের সিস্টেম কিভাবে জানে না। আমি তনুশ্রীকে একটু বলে রাখছি, ক্লাস সংক্রান্ত যা যা প্রশ্ন তৈরি হবে মনের মধ্যে, এগুলো আমরা গ্রুপে আলোচনা করি, হ্যাঁ? তো সেটা এখন আপনি নোট ডাউন করে রাখুন। আপনার যা যা প্রশ্ন তৈরি হবে আপনি গ্রুপে দিয়ে দেবেন, সে বিষয়ে আমরা সেখানে আলোচনা করব। আমরা এখন পড়াটা এগিয়ে নিয়ে যাব, না হলে আমরা পড়াটা কমপ্লিট করতে পারবো না, হ্যাঁ? আপনার যা যা হ্যাঁ প্রশ্ন ম্যাম। হচ্ছে মনের মধ্যে, সেগুলো না, আপনি প্রশ্ন নয়, হুম। আমি আগের নোটস গুলো কিভাবে পাবো ওটাই জাস্ট জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, আগে নোটস এ লেখে, পায়েল লেখে। পায়েল একটু ওকে তাহলে নোটগুলো একটু দিয়ে দেওয়া হোক, হ্যাঁ? ওকে ম্যাম। একটু পায়েলের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে, ও সবাইকে নোটটা দিয়ে দেয়, ও ভালো নোট লেখে। হুম, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। ওর কাছ থেকে সব। আর একটা ব্যাপার হচ্ছে তনুশ্রী, আমাদের হুম ইউটিউবে এই যে প্রত্যেকটা ক্লাসে, স্যারের ক্লাস এবং আমার ক্লাস, প্রত্যেকটা হুম ক্লাসই আবার আপলোড করা হয় ইউটিউবে, হ্যাঁ? তো লিখিত নোটটা তো আপনি পেয়ে যাবেন পাইলেট থেকে, আর হুম যদি আপনি হুম পুরোনো ক্লাসগুলো শুনতে চান, হুম সেটার হুম। লিঙ্কও আমাদের গ্রুপে দেওয়া আছে। এবার আপনি যেহেতু নতুন গ্রুপে জয়েন করেছেন, আপনি পুরোনো গুলো পাবেন না। তো সেই ক্ষেত্রে আচ্ছা। আপনাকে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, আপনি ওখান হুম। থেকে একটু ক্লাসগুলো দেখে নেবেন, হ্যাঁ? সেখানে প্রথম আচ্ছা। দিন থেকে শুরু করে আজ বোধহয় আমাদের 10 নম্বর ক্লাস, পায়েল। আজকে আমাদের 10 নম্বর ক্লাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আগে 9টা ক্লাসের লিঙ্ক ওখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক হুম। ইউ। আচ্ছা, হয়েছে, বকরিটা কি লেখা হয়েছে? হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে ম্যাম। ম্যাডাম, লেখা হয়ে গেছে। হুম। আচ্ছা, তাহলে বুধ থাকছে 18 থেকে 20 দিন বকরি। শুক্র 41 থেকে 43 দিন। শুক্র কি বললেন? 41 থেকে 43 দিন। 41 থেকে 43। ম্যাডাম, এগুলো সব পৃথিবীর সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। আর বুধ 18 দিন। 18 থেকে 20। 18 দেখুন, এই যে ক্যালকুলেশনটা আমরা যখন পরে গণিত পড়ব, তখন গিয়ে পুরো ক্লিয়ার হবে। এখন না সব মাথার উপর দিয়ে যাবে, একদম স্বাভাবিক। যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এখন এই মুহূর্তে আমাদের শুধু মনে রাখা ছাড়া কিচ্ছু করার নেই। কারণ কেন, কি বৃত্তান্ত, কিভাবে, এটা তো সত্যি সত্যি জিওগ্রাফির একটা পার্ট। তো যখন আমরা অঙ্কের ক্লাসগুলো করব, তখন গিয়ে আমাদের পুরো ক্লিয়ার হবে। যেমন কি আমরা
মহাবিশ্বকে কেন 360 ডিগ্রি ধরছি, আদৌ 360 ডিগ্রি কিনা, তার মধ্যে কি ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো আমরা অঙ্ক করতে করতে বুঝবো। এখন শুধু আমরা থিওরি গুলো মনে রাখার চেষ্টা করবো। এরপরে যখন আমরা গণিতে ক্লাস করব তখন সেগুলো যা যা মাথার মধ্যে সমস্যা আছে সেগুলো তখন গিয়ে কিন্তু একদম সমস্যার জট ছাড়িয়ে যাবে। ঠিক আছে? শুক্র অব্দি লেখা হয়েছে না মঙ্গল? আচ্ছা, মঙ্গল লিখে ফেলো। মঙ্গল হচ্ছে 81 ডেজ, 81 দিন। আচ্ছা, আচ্ছা, তারপরে বৃহস্পতি 120 দিন। আর শনি 135 দিন। এগুলো সবই হচ্ছে সাধারণ ক্যালকুলেশন। কখনো আবার অতিচারী হয়, কখনো আবার বক্রী হয়। সেগুলোর হিসেবটা আমরা যখন আরেকটু বড় হব তখন শিখবো। এখন এই পর্যন্ত এইগুলো মোটামুটি যেটুকু যা বললাম এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাডাম, লিখে নিয়েছি। আচ্ছা, আজকে আমরা সাধারণভাবে ভাব আর লগ্নের আর কি প্রাথমিক শুরুটা করব। সেটা হচ্ছে ম্যাম, গ্রহ সম্বন্ধে যখন পড়া হচ্ছে আরেকটা আমি টার্ম জানি, সেটা হচ্ছে মারক গ্রহ। ওটা শিখবো না? ওটা যখন নাকি এটা পরে কমপ্লিট হবে তখন ভাবের আচ্ছা আচ্ছা ভাবের পরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বক্রী গ্রহ কি মানে ফল কিরকম দেয় কি? বক্রী গ্রহের ফল হচ্ছে, বক্রী গ্রহের মধ্যে চেষ্টা চেষ্টা বল থাকে। তো যখন এই বক্রী গ্রহ আপনার লগ্ন সাপেক্ষে সে যে ভাবের মানে যে ভাবে বসছে, সেই ভাবের যে ফল সেইটা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা তার মধ্যে থাকবে। অর্থাৎ ভালো হলে সে ভালো ফল দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে, খারাপ হলে খারাপ দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে। বুঝাতে পেরেছি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হুম। এমন ম্যাম, নয় যে বক্রী কম্বাস্ট গ্রহ হলে কি হবে? সবসময় খারাপ ফল দেয়, এটা কিন্তু নয়। সে যে ঘরে বসে আছে এবং যে ভাবপতি হয়ে বসে আছে সেই ভাবের এবং সেই ভাবপতি হিসাবে তার যে ফলটা দেওয়ার সেই ফলটার কিন্তু সে 100% চেষ্টা করবে। বক্রী মানেই হচ্ছে তার মধ্যে পূর্ণ ফল দেওয়ার চেষ্টা। ম্যাম, কম্বাস্ট তাহলে কি হবে? কম্বাস্ট গ্রহ কেমন ফল দেবে? কম্বাস্ট বললাম, কম্বাস্টের ফল দেওয়ার ক্ষমতা কমে যায়। যেহেতু মানে তোমার, ভালো বা আমি একটা জিনিস সাধারণ হিসাব বলছি। মনে করো আমি হচ্ছে সেনাপতি আর আমার হুম, সঙ্গে রাজা আছেন। তো আমি যতই শক্তিমান হই, আমি যতই ভালো ক্ষমতা মানে ভালো কাজ করার ক্ষমতা নিয়ে থাকি, কিন্তু যখন আমার সঙ্গে হুম, রাজা থাকেন, আমি কি তাকে টপকে কোনো কাজ করতে পারি? পারি না। তখন আমাকে সংবরণে থাকতে হয়। ঠিক সেরকম ভাবে সূর্য যেহেতু রাজা, তো সেই রাজার সঙ্গে যখন কোনো গ্রহ বসবে তখন কিন্তু রাজাকে টপকে কিছু করার তার ক্ষমতা নেই। তার ক্ষমতাটা সে থাকে, তার ভাব অনুযায়ী সে ফল ফল দিয়ে থাকে, তবে সেটা কিনা হ্রাসপ্রাপ্ত হয়। মানে খারাপ ফল দেয় এরকম নয়, হ্রাসপ্রাপ্ত হয়। হ্যাঁ, হ্রাসপ্রাপ্ত হয়। খারাপ ফল দেবে না, ফল দানটা তো আমরা এখনো শিখিনি। কোন গ্রহ কি ফল দেয়, কিভাবে দিতে পারে, হুম, সেগুলো আমরা শিখবো যখন আমাদের ভাবটা কমপ্লিট হবে। এখন হচ্ছে হুম, হুম, শুধুমাত্র আমরা নৈসর্গিক শুভ অশুভ দিয়ে যেটুকু জেনেছি সেই সাপেক্ষে হুম, বলবো ভালো ফল দেবে না খারাপ ফল দেবে। যখন আমরা লগ্ন থেকে চার্ট বিচার করা শিখবো তখন আমরা আগেই বলেছি কোনো গ্রহই খারাপ নয়, কোনো গ্রহই ভালো নয়। লগ্ন হুম, হুম, সাপেক্ষে তার শুভ অশুভ। যে গ্রহটাই হুম, এক্ষুনি হুম, দেখছি ভালো, সেই গ্রহটাই হুম, হুম। পরম খারাপ হতে পারে যদি লগ্ন চেঞ্জ হয়ে যায়। হুম। আচ্ছা ম্যাম। হুম, হুম। ম্যাডাম, সূর্য যদি বুধের ঘরেই বসে তো সেই ক্ষেত্রে কি হবে? বুধের মানে ঘরে বসলে সমস্যা নেই, বুধকে সঙ্গে বসতে হবে। হ্যাঁ, মানে বুধের নিজের ঘরেই সূর্য এসে বসে গেল আমরা প্রথমেই সেক্ষেত্রে। জেনেছি একমাত্র বুধ যে কিনা কম্বাস্ট হয় না। বুধের কোনো প্রবলেম নেই। ঠিক আছে? হুম, বুধ ঠিক। ঠিকঠাক ফল দেয়। বুধ ছাড়া বাকিদেরটা ভাববো। মানে বকরিতেও কি সেটাই হবে? না, বকরির তো আলাদা হিসেবে। বকরি হচ্ছে পৃথিবী সাপেক্ষে তার গতি স্লো হয়ে যাওয়া। দুটো ও, আলাদা। কম্বাস্ট মানে হচ্ছে একসঙ্গে বসা, ঝলসে গেছে সে। হুম। বুঝলি। আর হুম বকরি হুম। হচ্ছে তার গতিটা স্লো হয়ে গেছে। হ্যাঁ, ম্যাম, আর এই ক্ষেত্রে ঝলসাবে না, যেটা বললেন আপনি, এই ক্ষেত্রে ঝলসাবে না, না, মানে এখানে বুধকে ঝলসাবে না। না, ও ঝলসানিটা সহ্য করতে পারে। কারণ বুঝলি। খুব কাছের গ্রহ তো সূর্যের, ওর ওটা হুম অভ্যাস হুম হয়ে হুম। অভ্যাস হয়ে ম্যাম, গেছে। একটা কথা ছিল, রবির সাথে যদি শনি বসে কখনো, তাহলে শনি আর রবি তো পিতা পুত্র একদিক দিয়ে। হুম। আবার রবির সঙ্গে শত্রু গ্রহ আছে। তো এক্ষেত্রে কি ফল দিবে? কোনো রকম এক্ষেত্রে পিতা পুত্রের সম্পর্ক মানবেই না, ওরা তো পিতা পুত্র শুধু নামে।
কিন্তু আমরা যখন হ্যাঁ। গুণ এবং তত্ত্ব পড়েছি তখন কি দুজনের হুম একদম বিপরীত, একজন জন্ম একজন হুম মৃত্যু, তো এরা দুজন হুম কখনোই একসঙ্গে ভালো ফল দিতে পারে না। হুম হুম হুম। আচ্ছা, এরপরে আজকে আমরা একটু লগ্ন সাপেক্ষে একটু আলোচনা করব, ডিটেলসটা আমরা সামনের দিন পড়বো যে লগ্ন জিনিসটা কি। লগ্ন আমরা যখন পড়েছিলাম আগে যে মহাকাশটাকে আমরা 360 ডিগ্রি ধরে তাকে আলাদা আলাদা ভাবে 12টি ভাগে ভাগ করেছি এবং সেই এক একটা ভাবের এক একটা ভাগের ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি করে, এবং তাকে নাম দিয়েছি আমরা রাশি, তাই তো। এবং পৃথিবীকে সে কি করছে, একটা বেড়ের মতন করে সে পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করছে। মানে এই যদি পৃথিবী হয়, পৃথিবীর পূর্ব দিক থেকে রাশিগুলো ঠিক যেরকম ভাবে আমরা সূর্যকে উঠতে দেখি ওই রকম ভাবে প্রত্যেকটা রাশি পৃথিবীকে বেড়ের মতন আবিষ্ট করে রেখেছে বা আবর্তন করছে পৃথিবীকে নিয়ে। এটুকু মনে আছে তো? সকলের কি মনে আছে? রাশিচক্র পৃথিবীকে কি হ্যাঁ ঘিরে আছে সেটা মনে আছে তো? ম্যাডাম যেটা হ্যাঁ বলেছিলেন ওই হ্যাঁ হ্যাঁ দু ঘন্টা 2 ঘন্টা করে। হ্যাঁ। তো কি হয়, যখন কোনো জাতক জন্মগ্রহণ করছে, জাতক বা জাতিকা, যতক্ষণ পর্যন্ত দেখুন পৃথিবীতে যেই মুহূর্তে সে ভূমিষ্ঠ হচ্ছে তারও প্রায় 9 মাস 9.5 মাস আগে সে পৃথিবীতে কিন্তু এসেছে, অর্থাৎ তার প্রাণের অস্তিত্বে সাড়া পাওয়া গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ভূমিষ্ঠ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার জন্মটাকে আমরা জন্ম ধরি না, তাই তো। সে যতক্ষণ সে মাতৃগর্ভে আছে ততক্ষণ পর্যন্ত সে আলাদা সত্তা নয়। আমরা জানি সে আছে, কিন্তু আমরা তার আলাদা রকম ভাবে অস্তিত্বকে আলাদা রকম ভাবে স্বীকার করি না যে সে এখনো পৃথিবীতে এসেছে। কিন্তু যেই মুহূর্তে একটি শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হলো এবং প্রথম শ্বাস নিল, এই যে মুহূর্তটা, এই মুহূর্তটাকে তার ভূমিষ্ঠ হওয়া বলা হয়। এবং এই মুহূর্তে আমাদের যে স্থানে আমরা জেনেছি স্থান, কাল এবং পাত্র, তো স্থান এবং কাল অর্থাৎ বাংলাদেশ, ঢাকা, না বরিশাল, না ভারতবর্ষ, না আমেরিকা, যেখানেই হোক না কেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে প্রথম শ্বাসটা নিচ্ছে সে যেখানে আছে সেই স্থান সাপেক্ষে পূর্ব দিকে যে রাশিটি উদয় হচ্ছে সেটাই তার লগ্ন। হুম এটুকু ক্লিয়ার, লিখে নাও। এটা কিন্তু সারা জীবনের বিষয়, লগ্নটা কি। ম্যাডাম একটু বলবেন। যখন কোনো জাতক বা জাতিকা ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম শ্বাস গ্রহণ করছে সেই সময়ে স্থান এবং কাল অনুযায়ী পৃথিবী সাপেক্ষে পূর্ব দিকে যে রাশিটি উদীয়মান সেই রাশি হচ্ছে ওই জাতক বা জাতিকার লগ্ন। আবার বলছি, ভূমিষ্ঠ হওয়ার পর যখন কোনো জাতক বা জাতিকা প্রথম শ্বাস গ্রহণ করছে সেই স্থানে সেই সময় সাপেক্ষে পূর্ব দিকে যে রাশিটি উদীয়মান সেই রাশি সেই জাতক বা জাতিকার লগ্ন। সবার হয়েছে? হ্যাঁ ম্যাডাম হয়েছে। হুম। এবার লগ্ন আমরা একদম প্রথম দিন যেদিন জ্যোতিষের ইতিহাস পড়েছিলাম সেদিন আমরা কি বলেছিলাম যে লগ্ন বা এই যে জন্ম চার্ট সেটি কোনো বাচ্চা এবং জাতক বা জাতিকা কিভাবে পায়, সেটা হচ্ছে তার কর্ম সাপেক্ষে। কোন কর্ম? না, পূর্ব জন্মের বা পূর্ব জন্মগুলির সাপেক্ষে। তো এই লগ্ন থেকে বিচার করা হয় সার্বিক তুমির, অর্থাৎ যে বাচ্চাটি জন্মাচ্ছে সে সর্বাঙ্গীন ভাবে কেমন হবে। লগ্ন কথার অর্থ হচ্ছে সে গোটাটা যা, অর্থাৎ কিনা তার দেহশৈলী কেমন সে দেখতে হবে,
তার দেহজ গঠন কেমন হবে, তার আদব কায়দা, তার পার্সোনালিটি, তার গায়ের বর্ণ, তার জীবনের উত্থান পতন, যা কিছু তুমি সাপেক্ষে, যদি তোমার লগ্ন হয় তাহলে তুমি সাপেক্ষে তোমাকে বোঝাতে যা যা হয় সেই সবকিছু হচ্ছে লগ্ন। হলো? এটুকু ক্লিয়ার হয়েছে? এই ম্যাম কি লগ্ন এবং লিখবো এবার ভাব যদি নিয়ে বলেন? আমরা সামনের দিন আবার ডিটেলস পড়াবো, এটা হচ্ছে সাময়িক একটা ধারণা দেওয়ার জন্য। ম্যাম কি লিখবো? দেহশৈলী, দেহ গঠন, গাত্রবর্ণ, আহ উত্থান পতন। তুমি সে সম্পর্কে যাবতীয় যা কিছু। আচ্ছা। এবার সে যখন জন্মগ্রহণ করলো সেই সময় সাপেক্ষে আমরা কি করলাম, মহাকাশকে 360 ডিগ্রি ধরলাম, এবং ওইভাবে যে আমরা আগেও জেনেছিলাম যে 360 ডিগ্রিকে আমরা 12টি ভাগে ভাগ করেছিলাম, 12টি রাশি পেয়েছিলাম, এরও জন্ম সাপেক্ষে 12টি করে ভাব আমরা আলাদা আলাদা ভাবে পেলাম। ওই 360 ডিগ্রিটাকে আমরা 12 ভাগে ভাগ করে আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনে যা যা ক্রিয়াকলাপ হয় সেই ক্রিয়াকলাপকে আমরা 12টা আলাদা আলাদা ভাগে ভাগ করলাম। এই যে আলাদা আলাদা ভাগ, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা ক্রিয়াকলাপ হয় সেই সাপেক্ষে আলাদা 12টি ভাগে ভাগ করলাম, আর এই এক একটি ভাগকে বলা হয় ভাব। ম্যাডাম আর একবার বলুন। লগ্ন সাপেক্ষে জাতক বা জাতিকার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা ক্রিয়াকলাপ হয় সেগুলোকে আলাদা 12টি 12টি ভাগে ভাগ করলাম, তার প্রত্যেকটি ভাগকে বলা হয় ভাব, এবং এই প্রত্যেকটি ভাবের মানও কিন্তু 30 ডিগ্রি। ক্রিয়াকলাপ হয় তারপর ম্যাডাম? সেই সাপেক্ষে 12টি ভাগে ভাগ করলাম। বারোটি ভাগে ভাগ করলাম। হ্যাঁ, এই প্রত্যেকটা ভাগকে বলা হয় ভাব। হলো? হ্যাঁ ম্যাডাম। এবার এই ভাবগুলোর আলাদা আলাদা নাম আছে। ধরে নিলাম এই যে চারটা মেষ লগ্ন দিয়ে, আমরা কালপুরুষের লগ্ন, তো কালপুরুষের লগ্ন দিয়ে বিচার করি, আমাদের মনে রাখতে সুবিধা হবে। এই যে চারটা, এখানে কটা আলাদা ভাব আছে? গুনলে আমরা 12টা ভাব পাবো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 12টা ভাব। তো এই যে এটি ধরে নিলাম এইটি হচ্ছে মেষ লগ্নের চার্ট। এই প্রথম ঘরটা, এটা হচ্ছে মেষ লগ্নের চার্ট, এবং এটা তার লগ্ন, এটা 1 নম্বর ঘর। এই 1 নম্বর ঘরটাকে বলা হয় লগ্ন ভাব বা তনু ভাব। এইভাবেই লেখো, 1 নম্বর ঘর হচ্ছে লগ্ন ভাব বা তনু ভাব। তনুভাব? তনু, তনু মানে দেহ, ওই তনু। দেহ। এই 2 নম্বর ঘরটাকে বলা হয় ধনভাব। এই লগ্ন হলে এটা 2 নম্বর ভাব, তাকে বলা হয় ধনভাব। এরকম একটা চার্ট এঁকে নাও সকলেই, মেষ লগ্নের একটা চার্ট আঁকো, দিয়ে 1 2 3 4 করে 12 লিখে নাও প্রত্যেকটা ঘরের মাথায়, 1 থেকে 12 অব্দি লিখে নাও। বোঝাতে পেরেছি?
এইরকম একটা চার্ট ড্র করো, করে এই ঘরটা 1, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে এখানে 12 হবে, এই পর্যন্ত আগে লিখে নাও। ম্যাম ওই লগ্ন ভাব তনুভাব ওগুলো কি গ্যাপ রাখবো, মানে ওটার জন্য ওটার কি কিছু লিখতে হবে না পরপর পর এমনি লিখে যাব? এই যে এরকম একটা চার্ট আগে এঁকে নিন, হ্যাঁ। হ্যাঁ এঁকেছি এবার এঁকেছি। এখানটাতেই লিখুন লগ্নভাব। বা আচ্ছা ওর মধ্যে এবার আচ্ছা আচ্ছা। এটাকে আপনি পরে যখন শেয়ার করবেন আপনার সুবিধা মতন, মানে যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় সেভাবে আপনি পরে লিখে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। একদম। তা প্রথম ঘরটা হচ্ছে লগ্নভাব বা তনুভাব, 2 নম্বর ঘরটা হচ্ছে ধনভাব। হলে একটু বলবেন যে হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, এই 3 নম্বর ঘর, এই 3 নম্বর ঘরটাকে লিখুন হচ্ছে সহজ ভাব বা ভাতৃভাব। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এই 4 নম্বর ঘরে হচ্ছে মাতৃভাব, বন্ধুভাব বা সুখস্থান। তিনটেই লিখুন, মাতৃভাব, সুখস্থান এবং বন্ধুভাব। হ্যাঁ ম্যাডাম হয়েছে। 4 নম্বর ঘরের পরে 5 নম্বর ঘরে চলে আসুন, এটা লিখুন পুত্রভাব। ছ নম্বর ঘরে এখানটায় চলে আসুন, 6 নম্বর ঘরে লিখুন হচ্ছে রিপুভাব বা শত্রুভাব। রিপুভাব বা শত্রুভাব। 7 নম্বর ঘরটায় চলে আসুন, এখানে লিখুন পতিভাব বা জায়াভাব। পতিভাব বা জায়াভাব অর্থাৎ স্পাউস। আট নম্বর ঘরটা চলে আসুন, এখানে লিখুন নিধন ভাব বা মৃত্যু ভাব। নিধন ভাব বা মৃত্যু ভাব। নয় নম্বর ঘরে চলে যান, এখানে লিখুন ধর্মভাব বা গুরুভাব। ভাগ্যভাবও লিখতে পারেন, ভাগ্যভাব, ধর্মভাব বা গুরুভাব। ভাগ্যভাব, ধর্মভাব বা গুরুভাব 9 নম্বর ঘর থেকে। 10 হ্যাঁ নম্বর ম্যাডাম হয়েছে। 10 নম্বর ঘরে লিখুন কর্মভাব। এই ঘরটা হচ্ছে কর্মের ভাব। 11 নম্বর ঘর থেকে লিখুন আয় ভাব বা প্রাপ্তি ভাব। আয় ভাব বা প্রাপ্তি ভাব। আর এই 12 নম্বর ঘরে লিখুন ব্যয় ভাব। কমপ্লিট? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, ম্যাম। এইখানটায় একটা জিনিস বুঝে রাখতে হবে, যারা নতুন তাদের বলছি, যে এই যে 12টা ভাবের কথা বললাম এবং প্রত্যেকটা ভাব থেকে নির্দিষ্ট ভাবের নামগুলো বললাম, যে একটা একটা নাম আমি বলেছি তার থেকে একটু হলেও আন্দাজ করা যাচ্ছে
যে যেখানে আমি আয় বলেছি অর্থাৎ সেই ঘর থেকে আয়ের বিচার হবে, যেখানে আমি ব্যয় বলেছি সেই ঘর থেকে ব্যয়ের বিচার হবে, যেখানে কর্ম বলেছি সেখান থেকে কর্মের বিচার হবে। এগুলো মোটামুটি বোঝা যাচ্ছে, তাই তো? হুম হ্যাঁ বারোটা আমি হুম নাম বলেছি, সেই নাম থেকে অল্প অল্প হলেও বোঝা যাচ্ছে। কিন্তু হুম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এটা আমি কি বললাম, যে 12টি ভাবের নাম বা কারকত্ব। কিন্তু এই যে 12টি ভাব আমি এখানে মেষ লগ্নের সাপেক্ষে দেখালাম বা কালপুরুষের ভাবের সাপেক্ষে দেখালাম। এখানে মনে রাখতে হবে এই যে ভাবগুলো, 12টা ভাব যেটা আমি বললাম, সেটা কিন্তু ফিক্সড। অর্থাৎ কি না, পায়েলের 5 নম্বর ভাব থেকেও যা বিচার হবে, তনুশ্রীর 5 নম্বর ভাব থেকেও তাই বিচার হবে, আমার 5 নম্বর ভাব থেকেও তাই বিচার হবে। কিন্তু যখনই লগ্ন চেঞ্জ হয়ে যাবে, মানে যখন আমরা এই মেষ লগ্নকে ধরছি, হুম, মেষ লগ্নের 5 নম্বর ঘর হচ্ছে এইটা, অর্থাৎ কিনা সিংহ। হুম, এই ঘর থেকে আমরা মেষ লগ্নের 5 নম্বর ভাব বিচার করব। কিন্তু যখনই মেষ লগ্ন না হয়ে সেটা বৃষ লগ্ন হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই ঘর থেকে বিচার শুরু করবো, অর্থাৎ 1 2 3 4 5। তখন কিন্তু কন্যা হচ্ছে 5 নম্বর ঘর, তখন কিন্তু মেষের মতন করে ভাবলে হবে না। আবার যদি কারোর কর্কট লগ্ন হয়, তার আবার এই ঘর থেকে 1 2 3 4 5 এই নম্বর ঘরটাকে তার পঞ্চম ভাব। প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে সেটাকে এক ধরে সেখান থেকে আমরা ভাব গণনা করব, সেটা হচ্ছে ক্লক ওয়াইজ। এটুকু কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। ম্যাডাম ম্যাডাম বলছি, তখন তো এটা হয়ে যাবে, যেটা মৃত্যু ভাব আছে সেখানে পুত্র ভাবটা কিভাবে বিচার করব? এইটাই আমি বোঝাতে চাইছি। এই যে 8 নম্বর ঘরটা মৃত্যু ভাব, 8 নম্বর ঘর, নট বৃষ্টি, এটা হ্যাঁ মাথায় হ্যাঁ রাখতে হ্যাঁ হবে। 8 নম্বর ঘর, তাহলে 8 মাথায় রাখতে হবে যে 8। সে যদি হুম মেষের হয়, মেষ হুম লগ্ন হলে তার বৃশ্চিক হচ্ছে 8 নম্বর কোনো, এই হচ্ছে 7 নম্বর, আর এটা হচ্ছে 8 নম্বর। কিন্তু হুম হুম যদি তোমার লগ্ন জানা আছে, দীপিকার লগ্ন বলো। আমার লগ্ন মিন। তোমার হচ্ছে এই ঘরটা লগ্ন, তাই তো? তাহলে এই হুম ঘরটার থেকে 8 নম্বর ঘর যেতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। তাহলে কোন রাশিটা হলো? সেটা হচ্ছে তুলা রাশি। এই তুলা। তুলা রাশি তোমার অষ্টম, কিন্তু সেটা আবার দেখো মেষের সপ্তম। হ্যাঁ 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 এটা বোঝাতে পেরেছি? মানে হ্যাঁ এই যে 12টা ভাব ম্যাম আমরা শিখলাম, 12টা হুম ভাব থেকে যেই নির্দিষ্ট বিচারগুলো, অর্থাৎ 1 নম্বর ঘর থেকে তোমার শরীর, 2 নম্বর ঘর থেকে তোমার আয়, এগুলো কালকে আমরা নেক্সট দিন আর কি শিখবো। 3 নম্বর ঘর থেকে আমরা দেখলাম যে ভাতৃভাব, আমার ভাই বন্ধু। 4 নম্বর ঘর থেকে জেনেছি আমরা মা। এই যে বিচারগুলো, সেটা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কিন্তু তার 4 নম্বর ঘর। সেটা যদি মেষ হয় তাহলে যেমন কর্কট হবে 4 নম্বর ঘর, আবার যদি হুম কারোর মকর হয় তাহলে কিন্তু তার 4 নম্বর ঘর হচ্ছে মেষ হবে। এটা বোঝাতে পারছি? ম্যাম হুম, বলো। হ্যাঁ ম্যাম। ম্যাম বলছিলাম যে এর মানে এটি দাঁড়ায় যে আহ, মানে ভাবের স্থান পরিবর্তন হতে পারে কিন্তু ছকের রাশিগুলো সেম জায়গায় থাকবে। একদম, রাশি যেটাই রাশিটা তো আহ, একদম ফিক্স, ওটা তো হুম হুম কালপুরুষের রাশি, ও তো হুম চেঞ্জ হুম হবে না। কিন্তু হুম লগ্ন চেঞ্জ হয়, প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা ভালো মন্দ, প্রত্যেকটা শত্রু মিত্র তার গ্রহ সাপেক্ষে। তোমার ক্ষেত্রে যে গ্রহগুলো ভালো ভালো ফল দিচ্ছে, তোমার হুম ক্ষেত্রে যেগুলো খারাপ ফল দিচ্ছে, সেটা কিন্তু আর একটা লগ্নের কিন্তু নাও দিতে পারে বা দেবে না, এটাই স্বাভাবিক। তোমার যারা শত্রু মিত্র তারা আর একজনের শত্রু মিত্র হবে এমন নয়। শনি সবার জন্য খারাপ ফল দেয় না, হুম বৃহস্পতি সবাইকে ভালো ফল দেয় না। কিন্তু তথাপি আমরা কি জেনেছি যে যারা নৈসর্গিক শুভ গ্রহ, তারা তাদের যে নৈসর্গিক কারকতা সেটা কখনোই ত্যাগ করে না। অর্থাৎ বৃহস্পতি যে নৈসর্গিক শুভ মানে গ্রহ, সে অলওয়েজ শুভ ফল দেবে। কিন্তু তারপরেও আজকে আমরা যেমন ভাব শিখলাম, সে যদি এই অষ্টম ঘরের মালিক হয়, সে কিন্তু হুম ওই সম্পূর্ণ ভালো ফল দেবে না, সে এই অষ্টম ভাবেরও খারাপ ফলটাও দেবে। আবার যদি কারোর শনি এই 4 নম্বর ঘরের মালিক হয়, অর্থাৎ তার স্বামী, এইমাত্র আমরা 4 নম্বর ঘর থেকে কি শিখেছি, মাতৃভাব বা আনন্দের ভাব। হুম অর্থাৎ সেই হুম শনি কিন্তু তার আবার এই 4 নম্বর ভাবের ফল দেবে। অর্থাৎ মা যেমন হয়, আনন্দ যেখানে পাওয়া যায়, মানসিক শান্তি যেখানে পাওয়া যায়, কিন্তু তারপরেও
তার যে কিছু নৈসর্গিক কারকতা, শনি সম্পর্কে আমরা যে কারকতাগুলো পড়েছি, যেগুলো তার ফিক্সড কারকত্ব, সেগুলোর ফলও কিন্তু সে দেবে। ঠিক আছে, কিন্তু যদি মেষ লগ্নের ক্ষেত্রে শনি যতটা খারাপ ফল দিচ্ছিল, এই লগ্নের ক্ষেত্রে কিন্তু ততটা খারাপ ফল সে দেবে না, কারণ এই লগ্নের সাপেক্ষে তার যে ভাবটা, সেই ভাবের ফলটা শুভ। এটুকু বলতে পেরেছি? ম্যাডাম আমি একটু কনফিউজ আছি স্যার। আমি জানি তুমি কনফিউজ থাকবে। প্রথম যারা যারা ক্লাস মানে প্রথম যারা জ্যোতিষে এসছে তাদের একটু কনফিউশন থাকবে, কিন্তু একটু পড়তে 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 এটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যে আমরা 12টা ভাবের আজকে নাম পেয়েছি, সেই 12টা ভাব ফিক্সড। হ্যাঁ, তোমারও 1 নম্বর ভাব থেকে যা বিচার করা হবে, তোমার যেমন মীন লগ্ন, তেমনি আমারও 1 নম্বর ভাব থেকে তাই বিচার করা হবে আমার মেষ লগ্ন। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার 1 নম্বর ঘর, এটা হচ্ছে আমার 1 নম্বর ঘর, হলো। কিন্তু এই ঘর, ধরো তোমার যদি আমি 5 নম্বর ঘর ভাবি, যে 5 নম্বর ঘর থেকে আমরা কি পেয়েছি, 5 নম্বর ঘর থেকে পুত্র ভাব, অর্থাৎ সন্তানের ভাব করতে হয়। তোমার যদি এইখান থেকে আমি 5 নম্বর ঘর ঘুরি, এইগুলো আমরা সবসময় কি করবো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে তোমার হচ্ছে 1 2 3 4 5, এই ঘর থেকে বিচার করা হবে যে তোমার পুত্র ভাব বা সন্তান ভাব কেমন। এটুকু ক্লিয়ার? কিন্তু যখনই এটা তোমার লগ্ন না হয়ে আমার লগ্ন হবে, তখন আমার লগ্নটাকে 1 ধরে 1 2 3 4 5, অর্থাৎ কিনা এই ঘরটা সিংহ ঘর থেকে আমার সন্তান বিচার করা হবে। আবার যদি সিংহ কারোর লগ্ন হয়, তাহলে সেখান থেকে এক ধরে 1 2 3 4 5, এই ঘরটা অর্থাৎ ঘরটাকে তার সন্তান বিচার করা হবে। আবার যদি কারো ধনু লগ্ন হয়, তাহলে এই ঘর সাপেক্ষে 1 2 3 4 5, অর্থাৎ মেষ থেকে তার সন্তান গণনা করা হবে। এবার বুঝতে পেরেছি? তাহলে আমাদেরকে শিখতে হবে এই লগ্ন, এইটাই তোমাদের আজকের হোম টাস্ক। হ্যাঁ, তোমরা প্রত্যেকে আলাদা আলাদা করে যে 12টা আমি ভাব লিখিয়েছি, প্রত্যেকটা 12টা চার্ট বানাবে। প্রত্যেকটা চার্টে একটা করে হচ্ছে লগ্ন দেবে, অর্থাৎ একটা চার্টে মেষ লগ্ন, আর একটা চার্টে বৃষ লগ্ন, আর একটা চার্টে মিথুন লগ্ন, করে 12টা আলাদা আলাদা চার্ট তোমরা বানাবে। এবং সেই প্রত্যেকটা চার্টের ভাবগুলো, যে মেষ লগ্নের ভাব ক্ষেত্রে 5ম ভাব, 5 নম্বর ভাব পুত্র ভাব কত নম্বর রাশি হচ্ছে, আবার যদি তুলা লগ্ন লেখো, তার সাপেক্ষে 4র্থ ভাব কত নম্বর রাশি হচ্ছে। এরকম প্রত্যেকটা ভাবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা লগ্নের 12টা করে ভাব কোন কোন রাশি তারা হচ্ছে সিগনিফাই করছে, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং সেটা শেখার চেষ্টা করবে। তারপরও যদি কোনো রকম কনফিউশন হয়, আমাদের গ্রুপে আলোচনা হবে। সামনের দিন আমরা ভাব এবং লগ্নের ডিটেলস, অর্থাৎ কিনা কোন ভাব থেকে কি কি বিচার করা হয়, সেটা আমরা পুরোটা জানবো হচ্ছে নেক্সট ক্লাসে। তো এই পর্যন্ত যা বুঝিয়েছি, এটুকুতে কি আর কোনো রকম কনফিউশন আছে? 12 নম্বর ভাবটা কি বললেন ম্যাডাম? মানে ব্যয়। আচ্ছা আচ্ছা। ম্যাম, যদি লগ্নই সবকিছু হয় তাহলে রাশি কি করতে আছে? রাশি তোমার মানসিকতা। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভীষণ শক্তিশালী হৃষ্টপুষ্ট একজন মহিলা, মেরে নাক পাঠিয়ে দেবে। এটা হচ্ছে তোমাকে দেখে মনে হচ্ছে, অথচ তুমি কর্কট লগ্নের মানুষ, কর্কট রাশির মানুষ, তাহলে তুমি একদম উল্টো। মানে ভিতর থেকে ভীষণ স্নেহ, আমরা পড়েছি, তোমরা প্রত্যেকটা রাশির আলাদা আলাদা কারকত্ব পড়েছি তো। তাহলে আমাদের দেহ শৈলী, মানে হ্যাঁ, আমাদের দেখে যা মনে হচ্ছে, অনেক মানুষকে দেখে মনে হয় এরা ভীষণ ভীতু, কিন্তু তাদের মন মানসিকতা ভীষণ শক্তিশালী, হয়তো এরকম কম্বিনেশন গুলো তোমাকে দেখে যা হ্যাঁ মনে ম্যাম। হচ্ছে, কিন্তু তোমার মনটা একেবারেই কি সেরকম? তোমার মনটা কিরকম, তোমার মানসিকতাটা কিরকম, সেটার বিচার হবে তোমার রাশি থেকে। তার মানে রাশি আমাদের লুকসটাকে ডিফাইন করছে। লগ্ন, লগ্ন তোমার লুকসটাকে ডিফাইন করছে, রাশি তোমার মনটাকে ডিফাইন করছে। মন আচ্ছা আচ্ছা। মানসিকতা, তুমি ভেতরে ভেতরে কি ভাবছো, সেটা হচ্ছে তোমার রাশি, তোমার মানসিকতাটা কেমন। কিন্তু তোমাকে দেখে কি মনে হচ্ছে, ফার্স্ট দেখেই তোমার সম্পর্কে যে একটা আইডিয়া তৈরি হয় মানুষের, সেটা হচ্ছে তোমার লগ্ন। ম্যাম, তাহলে কি আমরা বলতে পারি কেউ, মানে আমি সে ব্যক্তিটাকে, কোনো ব্যক্তিকে আমি দেখিনি, কিন্তু সে বললো যে আমি এমন লগ্নের আছি, তো এটাই তো আমি তোমার বলতে পারি কাজ, তা? এটাই তোমার কাজ। তুমি যখন চার্ট বিশ্লেষণ করবে, তখন তোমার প্রথম কাজটাই হচ্ছে একটা মানুষের লগ্ন এবং রাশি সাপেক্ষে তার সম্পর্কে অন্তত 3টে 4টে প্রেডিকশন করা। কিভাবে করব? আমরা এর আগে প্রত্যেকটা গ্রহের কারকত্ব যখন পড়েছি, বারবার করে আমি বলেছি যে এই যে আমরা গ্রহের কারকত্বগুলো পড়লাম, এখান থেকে আমরা জানতে পারবো ওই মানুষটার স্বভাব বৈশিষ্ট্য কেমন।
তাকে দেখতে কেমন, এগুলো আমরা পড়েছি তো হুম। গ্রহের কারকত্বের সময়। হ্যাঁ ম্যাম পড়েছি। তাহলে আমরা যখন জানছি মানুষটার হচ্ছে মেষ লগ্ন, তাহলে এই মেষ লগ্নের অধিপতি গ্রহকে, মঙ্গল। মঙ্গল। ম্যাম তাহলে মঙ্গল। মঙ্গলের কারকত্ব কি আছে, যে রক্ত কারকত্ব গরম। আছে যে এই মানুষটা খুব হট মেজাজি হবে, এই হ্যাঁ, মানুষটার জেদি। মধ্যে ভীষণ এই প্রতিবাদী মানসিকতা হবে, এই মানুষটার হুম মধ্যে হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, এই খুব হুম যুদ্ধ হুম বিগ্রহে আগ্রহী থাকবে। এই যে গুণগুলো, হুম। সেগুলো কিন্তু মেষ লগ্নের মানুষটার মধ্যে থাকবে। তারপরে ধরো সে তো লগ্ন হলো এটা, কিন্তু তার লগ্নের সাপেক্ষে তার যেটা রাশি হলো, সেই রাশিটা হলো কর্কট রাশি, মেষ লগ্ন কর্কট রাশি। তাহলে কর্কট আমরা জানি কর্কটের হুম। অধিপতি কে, চন্দ্র। চন্দ্র। চন্দ্র তো আমরা কি পড়েছি, যে সে খুব স্নেহশীল হবে, সে খুব মাতৃভাব পড়ানো। মাতৃভাব থাকবে, কেয়ারিং হবে, সে রোমান্স ভালো বুঝবে, হুম সে কবি সত্তার হবে। তাহলে একটা হুম মানুষ যে ভীষণ হুম ভাবে এই যে এই সত্তার মানুষ মেষ লগ্ন, তার মধ্যে যেমন করে এই গুণগুলো থাকবে, আবার ওই রকম ভাবে হুম। তার মনের মধ্যে কিন্তু ওই গুণটাও থাকবে। সে একদিকে মনে হচ্ছে সে মেরে ফাটিয়ে দেবে, আবার মাথা ঠান্ডা হয়ে গেলে সে একটা কবিতাও লিখে ফেলতে পারে। হুম যে বলেছিলেন মেষ যারা থাকে হুম। তারা একটু সেলফিশ ব্যাপারটা থাকে, আবার কর্কটও বলছেন ও না, খুব মেষের মধ্যে সেলফিশনেস থাকে না, এরা হচ্ছে একটু উগ্র প্রকৃতির হয়, এরা হচ্ছে রেগে যাওয়া মানসিকতার, মানে মঙ্গল হচ্ছে সেনাপতি, এরা সেলফিশ নয়, এরা হচ্ছে রক্ষা করে, হুম এবং এরা হচ্ছে প্রতিবাদের কারক, এরা হচ্ছে যুদ্ধের কারক, এরা হচ্ছে না ভেবে কাজ করার কারক। যে মানুষগুলো হুম দেখবে রাস্তাঘাটে কোনো একটা গন্ডগোল অশান্তি হয়েছে, ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, সবার আগে যে মানুষটা এগিয়ে গেছে সেই মানুষটার মধ্যে মেষের মানে হুম মেষ লগ্ন হতে পারে তার, বা তার মধ্যে মঙ্গলের প্রভাব প্রচন্ড পরিমাণে থাকবে। যে মানুষটা সবার আগে মেরে দেবে সেই মানুষটার মধ্যে মঙ্গলের প্রভাব থাকবে। যে মানুষটা প্রচন্ড ঝগড়া করতে পছন্দ করবে, মানে তর্কে বিতর্কে একদম তাকে হারানো, তর্ক আবার দু রকম, মিথুনের মানে বুধের মানুষকেও তর্কে হারানো যায় না, কিন্তু যে মানুষটা হচ্ছে চেঁচিয়ে আর কি ঝগড়া করবে, তাদের মধ্যে মঙ্গলের প্রভাব থাকবে। এবার ভালো মঙ্গল এবং খারাপ মঙ্গল আমরা প্রত্যেকটা গ্রহের কারকত্ব পড়েছি, যে ঝগড়াটাকে নিশ্চয়ই আমরা ভালো ধরবো না, এটা তো ভালো ফল নয় তাই না, তাহলে সে ঝগড়া করবে কখন, যখন তার মঙ্গলটা খারাপ ফল দেবে। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ম্যাম, থ্যাংক ইউ রাশি আর ম্যাম। লগ্ন যদি এক হয়ে যায় তখন কি হবে? রাশি আর লগ্ন এক। হ্যাঁ, তাহলে তো মিটাই গেল, ঝামেলাই নেই, সে একই রকম মানসিকতার, তার শরীরও যেমন যার শরীর দেখেও যা মনে হবে তার মনও তাই, আচ্ছা মানে সে দেখতেও যেমন, সে ভাব মানসিকতারও তেমন, আচ্ছা। তার মধ্যে আলাদা কোনো সত্য নেই, দুটোই তার মন এবং তার মানে অন্তর এবং বাহির সে এক। হুম। হুম, তাহলে আজকের আমাদের ক্লাস এই পর্যন্ত। আমরা সামনের দিন ভাব এবং লগ্নের ডিটেলস আলোচনাটা করব। আর যেটা আমরা হোম টাস্ক দিয়েছি আমরা কিন্তু সেটা প্রত্যেককে নিজের জন্য, এটা না করলে আজকের থেকে কিন্তু আমরা একদম গণনার জ্যোতিষে ঢুকে গেলাম, এখান থেকেই আমাদের কাজ শুরু। এবং প্রত্যেকে নিজের নিজের বাচ্চার হোক, হাজবেন্ডের হোক, ওয়াইফের হোক, আমাদের আশেপাশের যে মানুষজনগুলো হোক, তাদের ডেট অফ বার্থ নিয়ে, আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাস্ট্রোসেজ বলে একটা অ্যাপ আছে, তারা সেটা আপনারা প্রত্যেকে ডাউনলোড করে নেবেন, অ্যাস্ট্রোসেজ, অথবা আমি লিংক দিয়ে দেবো, হরোস্কোপ বলেও একটা অ্যাপ আছে, সেই অ্যাপগুলো আপনারা ডাউনলোড করবেন এবং আপনার এই যে কুণ্ডলী বানানোটা প্র্যাকটিস করবেন। দীপিকা, বিষয়টা জানা আছে? হ্যাঁ ম্যাডাম। এই অ্যাপগুলো কি জানা আছে, যে অ্যাপগুলোর কথা বললাম এগুলো কি জানা আছে? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, ম্যাডাম আছে। ব্যাস, তাহলে এই প্রত্যেকের আমাদের কাছের মানুষগুলোর বা যাদের কাছে যাদের ডেটাগুলো আমাদের কাছে আছে, তাদের আমরা এই লগ্ন কুণ্ডলিটা বানানোর প্র্যাকটিস করব। এবং তাতে আমরা তিনটে করে আলাদা আলাদা কাজ করব। সেগুলো কি, যে না তাদের লগ্ন সাপেক্ষে 12টি ভাব আমরা আলাদা করব, এবং শত্রু গ্রহ মিত্র গ্রহ এটা আমরা দেখব, আর কোন গ্রহ সবল এবং কোন গ্রহ দুর্বল বা পীড়িত সেটা খুঁজে বার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রথম দিনের কাজ, এবং এই কাজটা কিন্তু একটু শক্তই, খুব যে সহজ তা নয়, কিন্তু মজা লাগবে করতে। এটা যখন আমরা করতে পারবো তাহলেই আমাদের ধীরে ধীরে প্রেডিকশনের ক্ষমতাটা আস্তে আস্তে বাড়বে। চেষ্টাটা ম্যাডাম করবো। কটা ছক করবো এরকম? 12টা ছক, 12টা রাশি তো। 12টা? হ্যাঁ, ঠিক 12টা আছে রাশি, মেষ থেকে মিন। ম্যাডাম 12 জন মানুষের তো এরকম ভাবে পাওয়া, এতগুলো প্রয়োজন পাবো না নেই, একসঙ্গে। প্রয়োজন নেই, আমি বলেছি শেখার জন্য। এই যে তোমার গুলিয়ে যাচ্ছে না কোন রাশির কি, আমার পঞ্চম ভাব তার নবম ভাব কি হচ্ছে ম্যাডাম, অষ্টম ভাব তো হুম বৃশ্চিক, এই যে হুম প্রশ্নগুলো না, তো হুম সেই হুম জন্য তোমাকে 12টা আলাদা আলাদা ছক তৈরি করতে হবে,
এবং কার মানে মেষ লগ্নের অষ্টম ভাব বৃশ্চিক, তাহলে ধনুর অষ্টম ভাব কে হবে এটাকে শিখতে হবে। এবং সেটা একদিনে শেখা সম্ভব না, রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট প্রত্যেক দিন। আজকের থেকে এটাই তোমাদের কাজ, যে এই ছকগুলোকে ঠোঁটস্থ করে ফেলা, যে এইভাবে যে গুনছি 1 2 3 4 5 এটা আমরা গুনবো না, আমরা কোন লগ্ন সেই সাপেক্ষে বলে দিতে পারবো তার 5 নম্বর ঘরকে। কেমন? ম্যাম একটা প্রশ্ন ছিল ম্যাম। কর গুণেও তো হয়, হ্যাঁ, কর গুণেও তো বলা যায়। গুনবো না তো, গুনে তো গুনবো না। গুনে তো বলা যায়, মানে আমরা গুনলে পরে আমরা শিশু, কিন্তু আমরা গুনবো না। আমরা এত প্র্যাকটিস করব যে আমরা লগ্ন সাপেক্ষেই বলে ফেলবো যে 5 নম্বর চোখের মধ্যে সব একদম ছকটা ভাসিয়ে ফেলতে হবে, যে এই ম্যাম আচ্ছা আচ্ছা। গুনলে তো বলাই যায়, গুনেই তো বলতে শিখতে হবে। প্রথমটা আমরা গুনে শিখবো, কিন্তু আমরা এতটা প্র্যাকটিস করব যে আমাদের যেন আর গুনতে না হয়। ঠিক আছে? ম্যাম একটা প্রশ্ন আছে, হ্যাঁ, বলছি যন্ত্রগ্রহ যে বললেন না রবি, তো চন্দ্র তো ধরুন জলের প্ল্যানেট, এবার সেখানে রবির সাথে যখন চন্দ্র বসে তখন কিরকম ফল দেবে? কিরকম ফল দেবে যখন আমরা আরেকটু বিচারে যাব তখন বলবো। এখন আমরা এইটুকু আগে শিখি, কি রকম সকম সব রকম সকম গুলো আমরা লগ্ন সাপেক্ষে ধীরে ধীরে জানবো। কেমন? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এই গ্রুপে পর্যন্ত আজকে আমাদের ক্লাস থাকবে। ম্যাডাম, গ্রুপে একবার কি ভিডিও দেবেন বললেন, হ্যাঁ, বক্তৃতা? একটু গ্রুপে একটু মেসেজ করে দিন না, আমি ওখানে দিয়ে আর দিচ্ছি। ম্যাডাম ওই অ্যাপগুলোরও লিংক দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, একদম ঠিক আছে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সামনে সপ্তাহে। ম্যাম ওই নোটসটা তাহলে একটু পায়েলকে তাহলে কিভাবে আমি নিব এটা একটু যদি বলেন। ওই যে পায়েলের সঙ্গে একটু যোগাযোগ করে নিন, ও দিয়ে দেবে, আর আমি গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, ওই ইউটিউব চ্যানেল আমাদের, ওখানে থেকে আপনি বাকিগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা আর এই ম্যাম। রেকর্ডিংটা কাল পাবো? রেকর্ডিংটা এই আজকে ক্লাসে হ্যাঁ হ্যাঁ। দেখে